পরদিন সকালে বারান্দার দিকে পা বাড়াতেই মৌনতার কানে এলো চেনা সেই আওয়াজ। আগের দিনের মতোই পাশের রুম থেকে ভেসে আসছে নুভার খুশিতে ভরা কণ্ঠ, আইদু আইদু। স্বরে এমন এক উচ্ছ্বাস, যেন নুভা তার সবচেয়ে প্রিয় কাউকে ডাকছে, যার সঙ্গে তার গোপন বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কে এই আইদু? এই নাম তো এ বাড়ির কোনো পরিচিত কারোর সঙ্গে তো মেলে না। কে সে? কার সঙ্গে এভাবে ঘনিষ্ঠতা তৈরি হলো নুভার? মৌনতার কপালে ভাঁজ পড়ে, বিষয়টা আজ পরিষ্কার করতেই হবে। তড়িঘড়ি করে তাদের রুমে ঢুকে পড়ে সে। এইবারও চেনা সে দৃশ্য, রিনির হাতে থাকা মোবাইল হুট করে গায়ের নিচে চাপা পড়ে যায়। রিহান চট করে মুখ ফিরিয়ে নেয়, আর সিমরান দাঁড়িয়ে পড়ে অপ্রস্তুতভাবে। সোজাসাপটা প্রশ্ন করে মৌনতা, আইদুকে? রিনি কিছুটা হেসে ফেলে, আরে আপি, আমরা কি করে জানব? তোমাদের সাথেই তো সারাক্ষণ থাকে ও, নিশ্চয়ই সেই নাম কারো থেকে শেখে। সিমরান খানিকটা গলা ঝেড়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে জবাব দেয়, ও তো এখন অনেক কিছুই শিখছে আপি, নতুন নতুন শব্দ বলে, এমনিতেই কোনো শব্দ হবে হয়তো। সিমরানের কথায় রিনি আর রিহান মাথা নেড়ে সায় জানায়, কিন্তু মৌনতার চোখের দৃষ্টি কঠিন হয়ে আসে। সে হুট করে গলা নামিয়ে বলে, উৎপত্তি কোথা থেকে বলো? হুট করে কোনো শব্দ মানুষের মুখে এমনি এমনি আসে না। ও যে ঘন ঘন এটা বলছে, তার মানে ওর মনে কারো একটা স্পষ্ট চিহ্ন গেঁথে গেছে। রিনি কিছু বলার আগে রিহান গড়গড় করে বলল, কোথা থেকে আসবে আবার? তুমি আমাদের অযথা সন্দেহ করছো আপি? কিছু লুকাচ্ছিস না তো? না। তড়িঘড়ি করে বলে এক প্রকার ছিটকে পড়ে তিনজনে। মৌনতা থমকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নুভাকে কোলে তোলে। মেয়েটা কোলের মধ্যে এলেই খানিকটা শান্তি লাগে, কিন্তু মাথার ভেতরটা তখনই ঘূর্ণি পাকিয়ে চলেছে। মৌনতা জানে ওরা কিছু লুকাচ্ছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাদের অস্বস্তি। তাদের গড়বড় করে উত্তর দেয়া, ওদের মোবাইলগুলো একবার চেক করতে হবে, সময় অনুযায়ী স্ক্রিন টাইম, কল লিস্ট, ভিডিও, সব কিছু। কে জানে ওই আইদু কোনো বাস্তব অস্তিত্ব কিনা। তিনজন একসাথে যদি কিছু লুকিয়ে রাখে, তাহলে সেটা শুধু কৌতূহল নয়, সংকেত। যদি ভুল পথে হাঁটে, এখনই থামাতে হবে, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। সময় গড়িয়ে এসেছে ভোরের আলো চৌধুরী ভিলার প্রাচীন দেয়াল ছুঁয়ে যেন উজ্জ্বল হয়ে উঠেছে। রান্নাঘর আর ডাইনিং স্পেস জুড়ে তখন চায়ের উষ্ণ বুদবুদে ওঠা শব্দ, ট্রে চামচের খটাখট, আর কিচেনের অভ্যন্তরে ছড়িয়ে পড়া ঘিয়ের গন্ধে এক অনবদ্য ব্যস্ততা যেন ঘিরে ধরেছে। সবার ব্যস্ত পদচারণা আর ডাইনিং স্পেসে একটানা কথা বলা আর টুকটাক হাসির আওয়াজে একটা সজীব সকাল গড়ে উঠেছে। রিনি, রিহান আর সিমরান তিনজনই এখন টেবিলের চারপাশে আধো ঘুম জড়ানো মুখে বসে আছে। তাদের চুল এলোমেলো, চোখ কসলানো, আর মুখে ঘুমন্ত ক্ষোভ। আর তাদের সামনে দাঁড়িয়ে, কড়া হাতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে সিমি। সে এক হাতে পরোটা আর এক হাতে সবজি আর ডিম তুলে দিচ্ছে। বাচ্চাগুলোর আচরণ দেখে সিমির ঠোঁটের কোণে লেপ্টে আছে এক টুকরো হাসি। আর কয়েকদিন পরেই ওদের পরীক্ষা, অথচ এরা এখনও 10টা পর্যন্ত ঘুমানোর রাজকীয় রুটিন বজায় রেখেছে। সিমির এতে রাগ ধরে না, তীব্র জ্বালা ধরে। এই নিয়ে অনেকবার বড় আপা আর মেজো আপার কাছে নালিশ করেও লাভ হয়নি। তারা শুধু মুখ টিপে হেসে বলেছে, তুই পারলে তুল, এই 3টাকে তোকে দিলাম দায়িত্ব। তাই আজ যে সকালবেলাতেই নিজের মিশন 3 সন্তান ঘুম ভাঙার অভিযান সফল করে এসেছে সিমি, টেনে হিসড়ে একরকম গা ধরেই ওদের বসিয়েছে নাস্তার টেবিলে। রিনি আধো ঘুমে চোখ কসলাতে কসলাতে মুখ বাঁকালো। ছোটমাকেও নিশ্চয়ই তার বাড়িতে ঘুমাতে দিত না। তাই আমরাও ভিকটিম। উনি নিজে যে কষ্ট পেয়েছেন, আমাদের সে অভিজ্ঞতা দেয়া তার নৈতিক দায়িত্ব মনে হচ্ছে। রিহান হালকা হাই তুলে সায় দেয়, শুধু নিজেই ভোগ করলে হয়, তাই আমাদেরও উনি ভাগে নিয়েছেন। ঘুম হারাম, সকাল হারাম, জীবন হারাম। সিমরান টেবিলের পাশে গড়াগড়ি খেয়ে পড়তে বসার ভঙ্গি করে বলে, আমি বলি ছোট মা, এই বাড়ির ঘুম শাসন মন্ত্রিত্ব হাতে পেয়ে গেছে, বিশেষ করে আমাদেরগুলো। তুমি এমন করলে কেন ছোট মা?
সিমির কোনো প্রত্যুত্তর না পেয়ে তিনজনই তখন এক নাগাড়ে গুছিয়ে গুছিয়ে ছোট মাকে গালি দেওয়াতে মিশনে লেগে পড়ল। তবে তা সিমি গায়ে মাখল না, কারণ এই গালি যেন একরকম ভালোবাসারই রূপান্তর। সিমি পাশ থেকে তিনজনের এই বীর বিদ্রোহ শুনেও যেন কিছুই শুনছে না। চায়ের কাপ সার্ভ করতে করতে মুখে ঠোঁট চেপে হাসি ধরে রেখেছে সে। অভ্যস্ত এই সকালের ভাঙা কান্না আর চোরাগোপ্তা রাগ দেখে তার বেশ মজা লাগে। চোখে মুখে এখনো ঘুমের রেশ, গাল ভরা অভিযোগ আর নাক সিটকানো হাসিতে ভরপুর সকালটা যেন তার নিজের জীবনের কোনো উষ্ণ ছায়ার মতো। এই বোকা বাচ্চাগুলোর দিনরাতের খুনসুটি তো তার নিজের পৃথিবী। আলতাফ চৌধুরী খেতে এসে রিনিদের তিনজনকে একসাথে দেখে চোখ কুঁচকে মুচকে হাসলেন। তারপর সিমির দিকে তাকিয়ে দারুণ বাহবা দেওয়ার ভঙ্গিতে বললেন, ওরে মা সিমি, তুমি তো আজ একেবারে ইতিহাস গড়ে ফেলেছ। সূর্য কোন দিক থেকে উঠিয়েছ শুনি? এ তো নজিরবিহীন ঘটনা। সাদি চেয়ার টেনে বসতে বসতে চোখ টিপে মুখ ভারের ছায়া এনে বলল, কার বউ দেখতে হবে তো? সিমি সাথে সাথে চামচ হাতে তুলে দেখিয়ে খোঁচা ছুঁড়ে দেয়, যেখানে সেখানে নিজের নামে ক্রেডিট নেওয়া বন্ধ করো। তুমি জীবনে একদিনও ওদেরকে বিছানা থেকে তুলতে পেরেছ, এখন এসে দিব্যি ক্রেডিটের থালি গুছিয়ে বসেছে। সাদি হালকা গম্ভীর হয়ে গেল, বুঝে গেল পরিস্থিতির ভারসাম্য রক্ষা করতে গেলে নিজের পক্ষ নেওয়া চালাকির কাজ না। তখন একুল ওকুল দুদিকেই ডুবে যাওয়ার আশঙ্কা। সোজাসাপটা হিসেব করে সে এবার চালাকি করে পলিটিক্যালি কারেক্ট ভঙ্গিতে বলে বসল, আরে ঘুম হলো সাধারণ জিনিস। এই ঘুম ভাঙিয়ে তুলে এনে যে ক্রেডিট নিতে চায় সে আসলে ঘুমের মাহাত্ম্য বোঝে না। তারপর এক ঝটকায় বাচ্চাদের দলে নাম লেখালো। শিশুতোষ গাম্ভীর্যে তিনজনের দিকে তাকিয়ে আবার বলে ওঠে, বাচ্চারা, তোরা কালকে ঘুমানোর আগে দরজাটা ঠিকমতো বন্ধ করে নিস, যাতে কেউ এসে তোদের সাধনার ঘুম বিঘ্ন ঘটাতে না পারে। যদি বাইরে থেকে শব্দ আসে তো আমাকে জানাস, আমি তোদের রুমে একটা এয়ারপ্রুফ বক্স এনে দিব, যাতে ভেতরে শুধু ঘুম আর ঘুম। এরপর থেমে শোধায়, ঘুমটা যদি আরামে না হয় তাহলে পুরো জীবনটাই বৃথা। অনলি ঘুম ইজ রিয়েল, বাকি সব মায়া। দুনিয়া উল্টে যাক, ভূমিকম্প হোক, বিয়েবাড়ি হোক, ঘুম যদি ঠিকঠাক হয় তাই আসল শান্তি। নিবিড় চৌধুরী খাওয়ার টেবিলে এসে চেয়ারে বসতে বসতে সাদির দিকে তাকিয়ে চোখ কুঁচকে বললেন, নিজে তো এক ফাঁকিবাজ ছিলি, এখন আবার বাচ্চাগুলোকে ফাঁকিবাজি শেখাচ্ছিস। সাদি হাত তুলে নির্লিপ্ত গলায় প্রত্যুত্তর দিল, আরে না বড়দা, তা আমি কিভাবে করতে পারি? আমি তো এখন পুরো সংসারী মানুষ। হইছে হইছে, চুপচাপ খা বলে নিবিড় চৌধুরী প্লেটে মন দিলেন। সিমি এক হাতে চামচ তুলে চোখ বড় বড় করে সাদির দিকে তাকালো, মুখ নিচু করে ফিসফিস করে বলল, আর একটা কথা বের হলে এই চামচটা ঠিক গলার মধ্যে ঢুকিয়ে দেব। আলতাফ চৌধুরী হেসে ফেললেন, পাশে বসে বলে উঠলেন, ভাই, সুনামি আসার আগে বাঁচতে চাইলে ভালো হয়ে যা। সিমির ভয়ঙ্কর হুমকি আর আলতাফের সুনামির মন্তব্য দুটোই যেন জাদুর মতো কাজ করল। সাদি মুহূর্তে চুপ হয়ে গেল। এখন একটা কথা বেশি বললেই রুমে গিয়ে এই সিমি ভাব নিয়ে তাকে এমন ঝাড়বে যে কেউ এসে বাঁচাতে পারবে না। সাদি নিজে থেকেই সব উপলব্ধি করলো, বাঁচতে চাইলে চুপ থাকা শ্রেয়। এরপর সে নিঃশব্দে প্লেটের দিকে মন দিল। সাদির এই হঠাৎ পাল্টে যাওয়া দেখে রিনি, রিহান আর সিমরান তিনজনে একসাথে কাঁধ ঝাঁকে জিজ্ঞেস করলো, ছোট চাচু, এটা কি হলো? তুমি না আমাদের পক্ষ নিয়ে কথা বলছিলে? সাদি এবারও মাথা না তোলে প্লেটের ওপর ভুরু নামিয়ে গম্ভীর গলায় ফিসফিস করে বলল, নিজেদের ঢোল নিজেরা সামলাতে শিখ প্রিয়, একা চলতে শিখো। তিনজনে হতচকিত চোখে একবার সাদির দিকে একবার একে অন্যের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে নিল। বুঝে গেল আজ সাদির ঘরোয়া রূপ সক্রিয় হয়েছে, যেটা বিয়ের পর থেকে হয়ে আসছে। আর সাদির বারে বারে পোল্ট্রি খাওয়ার স্বভাব সম্পর্কে সবাই ভালোই আগে থেকে অবগত। মৌনতা সকালে ঘুম থেকে উঠে ধীরে পা ফেলে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ গেল রিনি সিমরানদের রুমটার দিকে। দরজা খোলা, ভেতরের নিঃশ্বার, চারপাশে ছড়িয়ে থাকা বিছানার চাদর জানান দিচ্ছে তারা আজ অস্বাভাবিক। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। মৌনতার মনে একটা শঙ্কা চেপে বসল। মাথার মধ্যে পুরনো সেই শব্দ ভেসে উঠল, বিকেলের সময়কার কলের আওয়াজ, নুভার আইদু বলা। এই সুযোগেই খোঁজটা নিতে হবে। চোখে মুখে তীক্ষ্ণ সতর্কতা নিয়ে সে রুমের ভিতর ঢুকল।
একটু খুঁজতেই তাকের নিচে রাখা একটা মোটা কভার ছাড়া কনবাইন্ড মোবাইলটা চোখে পড়ল। এই একটা ডিভাইসই যার মাধ্যমে তিনজনের কথাবার্তা চলে, যেন এটাই ওদের গেটওয়ে। মৌনতা ফোনটা হাতে তুলে নিল। বুকের ভেতরটা তখন দ্রুত ওঠানামা করছিল। সে ফোনের লক ঘেটে বিকেলের টাইমিং অনুযায়ী কল হিস্ট্রি দেখল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল দেশের বাইরের দুটি নাম্বার। মৌনতার কপাল ভাঁজ হলো, দুইটাই বিদেশি নাম্বার, দুটোই বিকেলের দিকে কল করেছে বা পেয়েছে। সে ফোনটা শক্ত করে ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, এই দুইটার কোনটা সেই, যেটার প্রান্তে সে আইদু, কোনটা এমন অচেনা মানুষ যে শিশু মনে এমন ছাপ ফেলেছে। শেষমেশ দোনমনো না করে সে দুইটা নাম্বারই নিজের মোবাইলে তুলে নিল। রুম থেকে বেরোনোর আগে একবার চারপাশে তাকিয়ে নিল, যেন কোনো সাক্ষী না থাকে তার ছোট্ট এই তদন্ত অভিযানে। এখন তার হাতে আছে শুধু সেই দুইটা নম্বর, আর তার সাথে বেড়ে চলা হাজারটা প্রশ্নের ঝাঁপি। খাওয়ার মাঝেই রাউসান আরা হঠাৎ করে ভেতরে এসে দাঁড়ালেন। তার এই অপ্রত্যাশিত আগমন যেন চৌধুরী ভিলার সকলের পরিবেশে হালকা কুয়াশার পরত নামিয়ে দিল। এত তাড়াতাড়ি তাকে আসতে দেখে উপস্থিত সবাই ভুরু কুঁচকালেও মুখে কিছু বলল না। তাকে একবার নাস্তার টেবিলে বসার জন্য জোরাজুরি করলেও তিনি তা এড়িয়ে গেলেন। দাঁড়িয়ে থেকে দৃঢ়স্বরে বললেন, জরুরি একটা কথা বলতে এসেছি। আমান চৌধুরী কাঁধ থেকে শালটা একটু টেনে তুলে কপালে ভাঁজ ফেললেন। এত তাড়াতাড়ি কি সেই জরুরি কথা শুনি? রাউসানারা কোনো ভূমিকা না করে সরাসরি বললেন, আমরা ঢাকায় চলে যাচ্ছি। নিবিড় চৌধুরী তখন এক টুকরো রুটি মুখে তুলে দিতে যাচ্ছিলেন। কথাটা শুনে থেমে গিয়ে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, ওমা রাউসান, এ কথা তো আগে একবারও বলনি। হ্যাঁ, হুট করে সিদ্ধান্ত নিতে হলো নিশিকে ভর্তি করাতে হবে। ও তো এবার উচ্চ মাধ্যমিক দিল। ঢাকা শহরের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই তাড়াহুড়ো। নিবিড় কিছুক্ষণ মৌন থেকে কাঁধ ঝাঁকালেন। আহ, ভালোই তো, ভেবেচিন্তেই করছে নিশ্চয়ই, বলে আবার খাবারে মনোযোগ দিলেন। সিমের চোখে মুখে একরাশ ক্ষোভ জমে উঠেছে। মুখটা সামান্য বাঁকিয়ে চুপচাপভাবে খাবারের দিকে তাকিয়ে রইল। মনে মনে গজগজ করে উঠল, নিজের মেয়েটার ভর্তি কোথায় হবে সেটা নিয়ে কোনো ভাবনা নেই, শুধু জীবন নিয়ে নাটক করে আর সাইপার সিদ্ধান্ত নেয়। রাউসানারা হালকা চোখ টেনে একবার তাকালেন সবার দিকে, যেন বুঝে নিতে চাইছেন এই মুহূর্তে ঠিক কী বলা যায়, কিন্তু যেটা বলতে এসেছে সেটা তো বলতেই হবে। মৌনতা ধীরে মোবাইলের স্ক্রিনে চোখ রাখে, ঠোঁটের কোণে চাপা উদ্বেগ, কপালের ভাঁজে গভীর ভাবনা। প্রথম নাম্বারটিতে সে কল দেয়। রিং পরে পরে হঠাৎ করেই কেটে গেল, কেউ ধরল না। একটু থেমে দ্বিতীয় নাম্বারটিতে আঙ্গুল ছুঁয়ে দেয় সে। এই নাম্বারটা থেকেই কলের সময় দেখা গিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের কথোপকথন, অথচ মাত্র কয়েক সেকেন্ডে তো কথা শেষ হওয়ার কথা না। মৌনতা হিসাব করলো ওরা অনেকক্ষণ যাবতীয় কথা বলেছে, তাহলে হতে পারে এই নাম্বারটা ওই নাম্বারের সাথে কোনোভাবে লিঙ্ক আছে। মূলত কল লাগালো, সেই দ্বিতীয় নম্বরও একই গল্প। রিং বাজে বাজে, তারপর একসময় কেটে যায়। মৌনতার নিঃশ্বাস ছেড়ে ধপ করে বেডে বসে পড়ে। হঠাৎ একরাশ বিরক্তি আর অস্থিরতায় মোবাইলটা তুলে বেডে ছুঁড়ে মারে। চোখে মুখে ভেসে উঠে অপূর্ণতা আর আগ্রহের এক অদ্ভুত দ্বন্দ্ব। ঠিক তখনই মোবাইলটা আবার কাঁপতে শুরু করলো। মৌনতার বুক ধক করে উঠল। কল এসেছে, স্ক্রিনে সেই অপরিচিত বিদেশি নাম্বার। মুহূর্তের মধ্যে সে ফোনটা টেনে নিল। কল রিসিভ করে কিছু বলতে গিয়েও গলা আটকে গেল। ওপাশে কেউ কিছু বলছে না, শুধু ভেসে আসছে এক অপরিচিত গাঢ় নিঃশ্বাসের আওয়াজ। কিন্তু কতক্ষণই বা চুপ থাকা যায়? মৌনতা নিঃশব্দে কাঁপতে থাকা ঠোঁট ঠেলে উচ্চারণ করলো, হ্যালো। কিছুক্ষণ পেরিয়ে গেল। এরপর হঠাৎই ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর ভরাট কণ্ঠ, পুরুষালী অথচ প্রখর স্নায়ু ঠান্ডা একটা আওয়াজ। ইয়েস, রায়েত ফাইজান স্পিকিং, হু আর ইউ? রসানারা তারপর একটু থেমে নরম স্থির গলায় বললেন, আমাদের মৌনতাও তো এইবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, রেজাল্টও তো বেশ ভালো হয়েছে, ওকে কোথাও ভর্তি করাবেন না? আমান চৌধুরী চুপচাপ বললেন, ভাবছি। রওশনারা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ে গেল, তবু মুখ থামালো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে একবার নিঃশ্বাস টানল। মনে মনে বহুবার ঘুরে ফিরে যাওয়া কথাগুলো অবশেষে ঠোঁট পেরিয়ে এলো। আমার একটা প্রস্তাব ছিল, আসলে ভাবছিলাম বলবো কি না। আমার নিশির সাথে যদি মৌনতাকে একসাথে ভর্তি করিয়ে দেই কেমন হয়?
ও আমার সাথে ঢাকায় থাকবে নিশির মতোই। দুজন একসাথে থাকলে সুবিধাও হবে। মুহূর্তেই যেন নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। হুট করে সবার দৃষ্টি গিয়ে ঠেকলো এক বিন্দুতে, রওশন আরার চোখে। কেউ কিছু বলল না, অথচ প্রত্যেকেই যেন ভেতরে ভেতরে কেমন ধাক্কা খেলো। শুধু সিমির মুখের এক কোণে সন্তুষ্টির ছায়া খেয়ে গেল। সে তাকিয়ে রইল টেবিলের ওপর পাশে রাখা পাউরুটির ঝুড়িটার দিকে, অথচ মন ছড়িয়ে পড়ল বহু দূরে, ঢাকার কোনো অজানা কোণে, মেয়েটার নতুন জীবনের সম্ভাবনায়। ইয়েস, রায়েত ফাইজান স্পিকিং, হু আর ইউ? হঠাৎ ঠান্ডা গম্ভীর পুরুষ কণ্ঠ কানে যেতেই মৌনতার বুকটা ধরফর করে উঠল। মুহূর্তের জন্য যেন শিরদাঁড়ার ওপর দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। গা শিরশির করে উঠল তার। কে এই রায়েত ফাইজান? এই নামে তো কাউকে চেনে না সে। নামটা শোনার পরপরই মস্তিষ্ক তন্ন তন্ন করে খুঁজে গেল পরিচয়ের ক্ষীণতম সূত্রটুকু, কিন্তু কিছুই পেল না। এই নামের চেনা জানা তো কেউ নেই। তাহলে কি ভুল নাম্বার তুলে ফেলেছে সে? না, আর ভাবার মতো মানসিক অবস্থা তার নেই। বুকের ভেতর হঠাৎ জমে ওঠা হাজার প্রশ্ন, উৎকণ্ঠা আর দ্বিধার ভার যেন মুহূর্তে নিঃশ্বাস আটকে দিতে লাগলো তাকে। আর কিছু না ভেবে দ্রুত কলটা কেটে দেওয়ার জন্য আঙ্গুল নামিয়ে আনছিল, ঠিক তখনই ওই পাশ থেকে বিরক্তি কণ্ঠে আবার ভেসে এলো পুরুষালী গম্ভীর গলা। এক্সকিউজ মি, এনিবডি হিয়ার? সুরটা এবার একটু কড়া, প্রশ্ন নয়, যেন তীক্ষ্ণ দৃষ্টির মতো এক ধমক। এমন ধমক ভরা কণ্ঠে মৌনতার কণ্ঠ শুকিয়ে এলো, গলার স্বর যেন আটকে যাচ্ছে কণ্ঠনালীতে। তবু কোনো মতে ফিসফিসিয়ে বলল সে, সরি, আই থিঙ্ক আই ডায়াল রং নাম্বার। ওপাশ থেকে আর কোনো শব্দ এলো না, কেবল নিঃশব্দ এক মুহূর্ত পেরিয়ে টুক করে কলটা কেটে গেল। বোঝাই গেল অপর প্রান্তের মানুষটি আর আগ্রহী নয়। বিরক্ত হয়ে সরে গেছেন। মৌনতার চোখে মুখে এক ধরনের অস্বস্তি, অনিশ্চয়তা। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন ঘুরপাক খেতে লাগলো। রায়েত ফাইজান। ঠিক তখনই আবার ফোনটা সশব্দে বেজে উঠল। এবার কলটা এসেছে সেই প্রথম নম্বর থেকে। মৌনতা দ্বিধায় পড়ে যায়, ধরবে নাকি এবারও কেটে দেবে, কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না। হাত নিজের অজান্তে স্ক্রিনে গিয়ে পড়ে, সে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এবার ভেসে এলো এক নারী কণ্ঠ, শান্ত, পরিপক্ক, অভিজাত কণ্ঠস্বর। হ্যালো, কে? মৌনতা ঝটকা খায়। আপনি কে? গলাটা শুষ্ক হয়ে আসে তার। ওপাশ থেকে ভেসে আসে পরিচিত বহুদিনের অপরিচিত নাম। আমি শেহাতাজ বলছি, আপনি? মৌনতার মস্তিষ্ক হাতড়ে কিছু একটা আন্দাজ করতেই তার পিলে চমকে উঠল। শেহাতাজ আপু, ফুপু? সে এক মুহূর্ত দেরি না করে কলটা কেটে দেয়। চোখের কোণে জল এসে জমে ওঠে। হৃদয়ের গভীর থেকে উঠে আসে এক নিঃশব্দ অভিমান, যা বহুদিনের জমে থাকা দুঃখে রূপ নেয়। তাহলে এই নাম্বারগুলো আসলে তাদেরই ছিল? ফুপু আর রায়েত ফাইজান? তবে কি নুভা আইদু বলছিল রায়েতকে, আর তকো মানে ছিল চকলেট? ওর প্রিয় মানুষ ফুপু বা তার কেউ। নুভা হয়তো তাদের সাথেই সময় কাটিয়েছিল কখনো, এবং সে মৌনতা এত কিছু বোঝে না সন্দেহ করেছিল। ভেবেছিল কে জানে কি অপরাধে জড়িয়েছে ওরা। এক তীব্র অপরাধ বোধ এসে মৌনতার ভিতরটা জ্বালিয়ে দিতে লাগলো। নিজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতায়, অহেতুক সন্দেহের এই লজ্জায় যেন সে নিজেকে আর সহ্য করতে পারছে না। আমি কি করে এতটা নিচে নেমে গেলাম? মনে মনে উচ্চারণ করতেই বুকের ভেতর অভিমানের সাথে অনুশোচনার কাঁপুনি মিশে গেল। কিন্তু পরক্ষণে ঠিক সেই মুহূর্তে মৌনতার শরীর শীতল হয়ে গেল, পিলে চমকে উঠল। এই রায়দি তাহলে এই সেই মানুষ যার নাম সে কোনোদিন শোনেনি, যার অস্তিত্বটুকু পর্যন্ত প্রশ্নের মুখে ছিল। নাকি সে নিজেই ভুল? আসলেই ভুল নাম্বার ছিল। মৌনতার ঠোঁট কেঁপে উঠল। শেহাতাজ ফুপি, যিনি একটিবারও মৌনতার খোঁজ নেয়নি, অথচ বাকি তিনজন দিব্যি কথা বলেছেন রিনি, রিহান, সিমরানদের সঙ্গে। হাসছেন, গল্প করছেন, এমনকি নুভার আইদু ডাকের পেছনের এই মায়াময় সম্পর্কের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। মৌনতার বুকের ভেতর যেন হঠাৎ করে শত কাঁটা বিঁধে গেল। তাহলে কি সত্যি তাকে কেউ চায় না? কেউই না? মনের গভীর থেকে যেন এক কর্কশ রুর উত্তর এলো। কেনই বা চাইবে? তাদের চোখে তো সে শুধুই এক ভুল,
একটা হঠাৎ জোকের বিয়ে, যার দায় কেউ নিতে চায় না, এবং সে সেই সাথে আসল সম্পর্কটাও চাপা দিয়ে দিয়েছে। চাইলে তো কেউ একটিবার বলতো, তুই কেমন আছিস মৌনতা? একটা মেসেজ, একটা কল, কোনো সম্পর্কের হালকা স্পর্শ কিন্তু না। নিঃসংশয়ভাবে কেউই চায়নি, এমনকি ফুপুও না। মৌনতা মাথা নিচু করল, হৃদয়ের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস যেন দুঃখের সমুদ্রে ভেসে উঠল। তাহলে সে যে এতদিন নিজের ভাঙা সংসারের দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল, সে যে ঘরের ভেতর থেকেও নিজেকে পর ভাবত, আর এভাবে বিয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি তবে একেবারেই ভুল ছিল না? হয়তো এখান থেকে বাঁচা শুরু। আমান চৌধুরী এক কথায় জবাব দিলেন, ওকে ঢাকায় পাঠানো হবে না। দ্বিধাহীন কণ্ঠে তিনি এমনভাবে কথাটা বললেন যেন সেই সিদ্ধান্তেই চাপা পড়ে গেছে মৌনতার চাওয়া। তবে আশ্চর্যের বিষয়, প্রথম নিবিড় চৌধুরী বাবার কথায় গলা মেলালো না, কিন্তু সে বাবাকে না বলার সাহস জোগাতে পারল না। জিহ্বায় জড়ানো নিরুত্তরতা তাকে থামিয়ে দিল। অর্ধেক খাওয়া প্লেট ঠেলে দিয়ে সে শব্দহীন ভঙ্গিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল। আমান চৌধুরীর কপাল কুঁচকে শুধালেন, খাবার শেষ না করে উঠে পড়লে যে? খাওয়া শেষ বলেই মাথা নিচু করে দ্রুত পা ফেলে চলে গেল রুমের দিকে। পেছন পেছন নিঃশব্দে শাহানাও চলে গেল। নিবিড়কে জানালার ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখে শাহানা ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসে জানালার পর্দা দুলছিল, সেই সঙ্গে নিবিড়ের ভাবনাগুলো যেন এলোমেলো হয়ে ঘুরপাক খাচ্ছে। শাহানার উপস্থিতি টের পেয়ে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। চোখে ক্লান্তির ছায়া, তবুও কণ্ঠে আগ্রহের রেখা ঢেলে প্রশ্ন করে, কিছু বলবে? শাহানা সামান্য থমকে গিয়ে হালকা ভুরু কুঁচকে উত্তর দিলে, হ্যাঁ, কাল রাত থেকে বলতে চাইছিলাম, তোমার তো যেন সময়ই হয় না। নিবিড় চৌধুরীর দৃষ্টি স্থির হয়ে রইল স্ত্রীর মুখে। এই একটা মেয়ে, যার প্রাপ্য সময়টুকু কখনোই সে দিতে পারেনি। দিন রাতের হিসাব ছাড়া যখনই বাবা ডেকেছে, নিঃশব্দে বেরিয়ে গিয়েছে সে। ব্যবসার প্রয়োজনে এক শহর থেকে অন্য শহরে ছুটে চলেছে সে। কিন্তু শাহানা, সে তার অনুপস্থিতিতে সবাইকে এক হাতে মানুষ করেছে, কোনো দিন মুখ ফুটে বলেনি, তোমার ভাই বোনদের জীবন গড়ানোর দায়ে আমাকে একা ফেলে দিচ্ছ। কোনো দিন সে অভিযোগ করেনি তুমি আমার পাশে নেই। নিবিড় জানে, শাহানার জায়গায় অন্য কেউ থাকলে বহু আগেই সংসারে ফাটল ধরত। অভিমানে, অভিযোগে, হয়তো রাগের ঝড়ে ঘরটা ভেঙে যেত। কিন্তু শাহানা কোনো বিনিময় ছাড়া সবটুকু চুপি চুপি আগলে রেখেছেন। নিবিড়ের ভাই বোনদের নিজেরই সন্তান ভেবে আগলে রেখেছেন। যেদিন শাহানা বিয়ে করে এই বাড়িতে আসে, সাদি তখন খুবই ছোট। সেই শিশুটিকে কোলে তুলে নিজের বুকের পাশে রেখে মানুষ করেছে শাহানা। সন্তান নিতে বিলম্ব করেছে যাতে সংসারের ভার আর কাউকে না দিতে হয়। ততদিন পর্যন্ত, যতদিন না ভাই বোনেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, ততদিন পর্যন্ত শাহানা নিজেকে মুছে দিয়ে এই পরিবারের শেকড় হয়ে থেকেছে। তবুও তার কণ্ঠে কেউ কখনো উচ্চস্বরে অভিযোগ শোনেনি। সবার সাথে নিজের আপনার মতো সম্পর্ক রেখে প্রতিটি সম্পর্ক রক্ষা করে চলেছে। আর নিবিড় নিজের সন্তান জন্মের পরেও সেভাবে পাশে থাকতে পারেনি। ব্যস্ততা, দায়িত্ব কিংবা কর্তব্যের চাপে সন্তানদের সময় দেওয়া হয়নি। সে এখানে ওখানে চলে গেলেও শাহানা নীরবে এক হাতে সংসার সামলিয়ে সন্তান মানুষ করেছে। ঘরে যাতে অশান্তি না হয় সেদিকেও খেয়াল রেখেছে। তাই তো সন্তানদের প্রপার টাইম না দিতে পারলেও ওদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে নিবিড় চৌধুরীর। আর সেই অভাব, সেই দূরত্ব আজও রয়ে গেছে সন্তানদের আর তার মাঝে। তাই তো সন্তানেরা তাকে ভয় পায়। এমনকি মৌনতার বিয়ের মতো গুরুতর সিদ্ধান্তেও সে মেয়ে বা শাহানার সঙ্গে পরামর্শ করেনি। মেয়েও বাবার এক কথায় রাজি হয়ে গিয়েছিল, সাথে শাহানাও। তবু শাহানা কোনোদিন তাকে ভুল বোঝেনি, কোনোদিন আড়ালে বিষাক্ত কথার তীর ছড়েনি, সংসারে অশান্তি আনেনি। এই সময়ের এই পৃথিবীতে শাহানার মতো মানুষ সত্যি দুর্লভ। তাই তো নিবিড়ের যত দায়িত্বই থাকুক না কেন, শাহানার সামনে দাঁড়ালেই ভেতর থেকে এক অদ্ভুত কৃতজ্ঞতা জেগে ওঠে। মাথায় হাজারো চাপ, তখনও সে চেষ্টা করে দূরে থাকতে, যাতে ভুল করেও শাহানার সামনে নিজের রূঢ়তা প্রকাশ না পায়। কারণ এমন নিষ্পাপ, সহনশীল হৃদয়ের মানুষকে কষ্ট দেয়া সে তার অজান্তেও কোনোদিন করতে চায় না। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, একটা মানুষ এতটা স্বার্থপর, এতটা ভালো কিভাবে হতে পারে? তুমি কিছু বললে না যে? শাহানার কণ্ঠে নিঃশব্দ অপেক্ষার মৃদু সুর। নিবিড় চৌধুরী ধীরে ঘাড় ঘুরিয়ে স্ত্রীর চোখের দিকে তাকালেন। তার দৃষ্টিতে কৃতজ্ঞতা আর অপরাধবোধের ছায়া।
ভেতরে চাপা ক্লান্তির সঙ্গে অকপট স্বীকারোক্তির আভাস মিশিয়ে সে মৃদু গলায় জবাব দেয়, কাল রাতে ব্যবসার অনেক চাপ ছিল, একটা বড় ডিল হাতছাড়া হয়ে যাচ্ছিল, তাই তো কোনো কথা শুনিনি তোমার। ভেবেছিলাম যদি আমার ভেতরের উত্তেজনা বা রাগের স্রোত কোনো ভুল শব্দ তোমার দিকে ছুটে যায়, তাই দূরত্ব রেখেছিলাম। ব্যবসাটা না দেখলেও চলবে না, ক্ষমা করে দিও আমায় শাহানা। শাহানা একটুখানি হাসলো, চোখে মুখে প্রশান্তির রেখা। তার স্বামী ঠিক কেমন মানুষ সে তো জানে, পাগল। এরপর একটু থেমে বলে ওঠে, তোমার কাঁধে পুরো সংসারের ব্যবসার ভার, তাই তো আমি জানি, এজন্য ক্ষমা কেন চাচ্ছ? আলতাফ, সাদি ওরা কখনো ওইভাবে বুঝে ওঠেনি ব্যবসা সম্পর্কে। তুমি না দেখলে এই বিশাল দায়িত্ব কে সামলাবে? স্ত্রীর কথায় নিবিড় চৌধুরীর ঠোঁটে একটা নরম প্রশান্তির রেখা ফুটে উঠল। তুমি আমাকে অনেক বোঝো শাহানা। শাহানা ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। আমি না বুঝলে কে বুঝবে? তুমি বাইরে লড়াই করো, আমার দায়িত্ব তো এই ভিতরের ছায়া দিয়ে তোমাকে আগলে রাখা, তোমার জন্য অপেক্ষা করে থাকা। তাহলে যে তো তুমি জিতবে, আর তোমার জেতা মানেই আমার জেতা। নিবিড় চৌধুরী হালকা হাসে, তারপর ঝুঁকে শাহানার দিকে তাকিয়ে গলায় মৃদু কোমলতা এনে শুধায়, কি বলতে এসেছো শাহানা? শাহানা এক চুলো পিছু হটল না, চোখের গভীরে জমে থাকা আত্মবিশ্বাস আর মমতা নিয়ে উত্তর দিল, যেটা বলতে এসেছি সেটা নিশ্চয়ই তোমার মতো চতুর লোককে মুখে বলে দিতে হবে না, তাই না? নিবিড় চৌধুরী আর কিছু না বলে জানালার দিকে ফিরে তাকায়। বাইরের খোলা আকাশে পাখিদের উড়াউড়ি যেন হঠাৎ করেই তার চোখে ঝাপসা হয়ে আসে। তার ভেতরের দ্বিধা, দায় আর অতৃপ্তি একসাথে জমে যায় গলায়। অগোচরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীর স্বরে বলে ওঠে, এত দূরে মেয়েকে পাঠাতে মন সায় দিচ্ছে না। আর বাবাও তোমার তো জানা আছে, তিনি সহজে রাজি হবেন না। তুমি একবারও ওনার মুখের ওপর স্পষ্ট করে বলে দেখেছ? চুপ করে থেকেই তো সবসময় রাজি হয়ে যাও। এই একবার নিজের সন্তানের জন্য হলেও একবার বলে তো দেখো। নিবিড় চৌধুরী ঠোঁট চেপে ধরল, চোখে ভেসে উঠল মৌনতার মুখ। তার শান্ত নিরহ মেয়েটা যে কখনো কারো বিরুদ্ধে কথা বলে না। আমাদের মৌনতা? সে একটুখানি থেমে নিঃশ্বাস টেনে শোধায়, একটা অচেনা জায়গায় গিয়ে কিভাবে মানিয়ে নেবে শাহানা? ওর মতো মেয়ে এত নরম, এত সংবেদনশীল, ও কি পারবে? শাহানা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, কণ্ঠে গভীর মমতা মেশানো যুক্তির সুর তুলে প্রত্যুত্তর করে, তোমরা বাবারা সবসময় মেয়েদের দুর্বল ভাবো, কিন্তু মেয়েরা খুব সহজে মানিয়ে নিতে জানে। তোমরা শুধু বাধা দাও, কিন্তু একটা সময়ের পর সন্তানের জীবন আর আমাদের ইচ্ছার মধ্যে ফারাক গড়ে ওঠে। আমাদের মৌনতা ওকে আমরা আমাদের মতন করে আটকে রাখতে পারি না নিবিড়। ওরও তো নিজের একটা জীবন আছে, স্বপ্ন আছে। আর এই বাড়ি, এই চৌধুরী ভিলা ওর স্বপ্নগুলোকে যে ধীরে ধীরে নিঃশব্দে গলা টিপে মেরে ফেলছে। কি বলতে চাইছ? নিবিড় চৌধুরীর প্রশ্নে শাহানা বেগম হালকা হাসলেন। সে হাসি যেন বহু বছরের চেনা, অভ্যস্ততার ছায়া, মৃদু, আত্মবিশ্বাসী। হাসিমাখা চোখে স্বামীর দিকে তাকিয়ে কপালের চুলগুলো একপাশে সরিয়ে বললেন, বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল, আর তুমি এখনো বুঝতে পারো না? তুমি তো আমার চেহারা দেখে সব বুঝে নাও। ভেঙে বলতে হবে? নিবিড় চৌধুরী চোখ নামিয়ে ফেলে, একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর জমে থাকে। আমি বাবাকে বলতে পারি, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের মৌনতা পারবে? ও কি নিজেকে সত্যি মানিয়ে নিতে পারবে নতুন শহরে, নতুন পরিবেশে? শাহানা এবার গম্ভীর গলা জবাব দিলেন, মেয়েটা নিজেই রাউসান আপাকে জোর করেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই জীবন তার আর ভালো লাগছে না। আমাদের দায়িত্ব ওকে মুক্তি দেয়া। এ বাড়িতে থাকলে ওই সম্পর্কের জের ওকে বেঁধেই রাখবে। বাইরের জগৎটা তো এখনও সে দেখেনি নিবিড়। এই বয়সে তার জীবন কেবল শুরু হওয়ার কথা, শেষ হওয়ার নয়। নিবিড় চৌধুরী স্ত্রীর চোখের দিকে তাকায়, তার চিরচেনা, চিরবিশ্বস্ত সঙ্গী, যার চোখের ভাষা সে সবসময় বুঝে এসেছে। এবার একটু নরম গলায় শোধায়, তুমি পারবে ওকে ছাড়তে থাকতে শাহানা? শাহানার চোখ যেন হঠাৎ করে ভিজে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটা দূরে গেলে কষ্ট তো তারই সবচেয়ে বেশি হবে। ঘুমের ভেতর মেয়েটার হাঁটার শব্দ, খাওয়ার টেবিলে তার পছন্দের খাবার, নরম হাসির আওয়াজ, সব যেন শূন্যতা হয়ে ধরা দেবে। তবু সে চায় তার মেয়ে ভালো থাকুক। এই ঘরের চেনা ব্যর্থ দমবন্ধ পরিবেশের বদলে মুক্ত হয় নিঃশ্বাস নিক, একটা স্বাধীন জীবন পাক। সে পরিবারের বোঝা হয়ে না থেকে নিজের মতো করে বাঁচুক। শাহানা নিজেকে বোঝাতে চায়। সে সান্ত্বনার প্রচেষ্টায় কাঁপন কণ্ঠে বলে, ও তো একবারের জন্য যাচ্ছে না, মাঝে মাঝে ছুটিতে আসবে।
সান্ত্বনা দিচ্ছ নিজেকে? শাহানা আবারও হাসলেন। সে হাসিতে অভিমান নেই, অভিযোগ নেই, শুধু এক মার নিরুপায় অথচ দৃঢ় স্নেহবোধ শুয়ে থাকে প্রতিটি ভাঁজে। মেয়ে আমার কাছে থেকে একটা আবদার করেছে সুন্দর জীবন বাঁচার জন্য। শাহানার কণ্ঠটা কাঁপছে, তবু ধীরে স্থিরভাবে বলে উঠল, আমি এইটুকু করতেই পারি। নিবিড় চৌধুরী হঠাৎ থেমে গেল। জানালার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটার কণ্ঠে এবার ভিন্ন এক সুর। গলায় জমে থাকা দীর্ঘশ্বাসটা হঠাৎ করেই ফেটে বেরিয়ে আসে। বাবার কথায় মৌনতার বিয়েটা দিয়ে আমি বোধহয় খুব বড় ভুল করলাম শাহানা। শাহানা পাশে এসে দাঁড়ায়, নিঃশব্দে তার হাতটা স্পর্শ করে বলে, বাদ দাও এসব কথা, যা হয়ে গেছে তা ভুলে যাও। আমাদের এখন ওর জীবনটাকে নতুন করে গড়ার সুযোগ দেওয়া উচিত। ওকে আগলে রাখতে হবে, মুক্ত করতে হবে। নিবিড় স্ত্রীর মুখের দিকে তাকায়। এমন দৃঢ় বিশ্বাস আর মমতায় মোড়া চোখ দেখে তার বুকটা হালকা হয়ে আসে। তুমি আমাকে কোনোদিন কিছু বলনি, আজ যেহেতু বলছো আমি অবশ্যই রাখবো তোমার কথা। কিন্তু শাহানা, তার কণ্ঠটা এবার একটু নরম হয়ে আসে, তুমি থাকতে পারবে ওকে ছাড়া? শাহানা একবার চোখ নামিয়ে আবার স্বামীর চোখে তাকায়। পারতেই হবে নিবিড়, কারণ আমি চাই আমার মেয়েটা সব দুঃখ, সব অপূর্ণতা কাটিয়ে উঠে নিজের মতো করে বাঁচুক, ভালোভাবে বাঁচুক। জীবনের প্রতিটি দিনে যেন ও আনন্দ খুঁজে পায়। আর কিছু না পারি, এতটুকু তো পারার কথা। মা হয়ে নিবিড় চৌধুরী আস্তে মাথা নাড়লেন। আমিও। চৌধুরী ভিলার ডাইনিং টেবিলে যেন হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি মানুষ তাকিয়ে রইল আমান চৌধুরীর ঠোঁট থেকে ঝরে পড়া শব্দের অপেক্ষায়। রাউসান আরা মনে মনে টের পায় কিছু একটা এমনই বলবেন যা তিনি শুনতে চাননি। নিবিড় চৌধুরী সে যে রুমে চলে গেছেন, এখনও ফেরেনি। আমান চৌধুরী দীর্ঘ নীরবতা শেষে ধীর কণ্ঠে কঠিন সিদ্ধান্তের গুঞ্জন তুলেন। আমি মৌনতাকে কোথাও যেতে দিব না, ও এই বাড়িতেই থাকবে। এখান থেকে যদি পড়তে পারে তাই করবে, আর না পারলে না করুক। মুহূর্তেই যেন মেঘলা আকাশ ভেঙে পড়ল রাউসানারার হৃদয়ের ওপর। একটুখানি আশা নিয়ে যেটুকু পথ পাড়ি দিয়ে তিনি এসেছিলেন, সব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমান চৌধুরীর কথায়। যদিও তিনি আন্দাজ করেছিলেন এমনটাই হবে, তবুও আশার বালু চড়ে কিছুক্ষণ হাঁটতে চেয়েছিলেন। মৌনতাকে সামান্য আশ্বাস দিতে চেয়েছিলেন যে কেউ অন্তত ওর পাশে আছে। কিন্তু এখন সে আশ্বাসটা যেন নিজের বুকে বিষ হয়ে ফিরে এলো। নিবিড় চৌধুরীকে এগিয়ে আসাতে দেখা গেল, কিন্তু রওশনের মনে আর কোনো আশা নেই সে যে ফিরে এসে বাবার কথার বিরুদ্ধে কিছু বলবে। কিন্তু হঠাৎই ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নিবিড় চৌধুরীর প্রতিবাদী কণ্ঠ। বাবা, তুমি আমাদের ভালো চাও সেটা আমি জানি। তোমার প্রতিটা সিদ্ধান্তে আমাদের জন্য মঙ্গল ছিল, এখনও হয়তো আছে। কিন্তু আমার মেয়ের জীবনটা কেন এভাবে আটকে থাকবে? ওকে কি নিজের মতো করে একটু বাঁচার সুযোগ আমরা দিতে পারি না? বছরের পর বছর বাবার ছায়া থাকা সে নিবিড় চৌধুরী যেন একবার নিজের মেয়ের জন্য দাঁড়িয়েছে, বুক টান করে। আমি চাই আমার মেয়ে একটা সুন্দর জীবন পাক, নিজেকে গড়তে পারুক, নিজের মতো কিছু করুক। চার দেয়ালের মধ্যেই তো ওর সব কিছু নয়। এইটা যদি না বুঝি তাহলে বাবা হয়ে আমি দাঁড়াই কোথায়? শাহানার চোখে জল। সাদি আর সিমিও নীরবে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারেনি এমনটা হবে। আমান চৌধুরী অবাক বিস্ময়ে তাকিয়ে রইল ছেলের দিকে। বেশ কিছুক্ষণ পরে নিজেকে সামলে তিনি কণ্ঠে ক্ষীণ অভিমান মিশিয়ে প্রত্যুত্তর করলেন, এখানে কি সুন্দর জীবন না? নিবিড় চৌধুরী শান্ত গলায় জবাব দিলেন, অবশ্যই খুব সুন্দর, কিন্তু এই বাড়িতে থাকলে ওর প্রতিটা মুহূর্তে জড়িয়ে থাকবে সেই সম্পর্কের স্মৃতি দিয়ে, যেটা আসলে এখন শুধুই এক ধরনের বন্দিত্ব। এই কথায় যেন হঠাৎ আগুনে ঘি পড়ল। আমান চৌধুরী মুহূর্তে রেগে উঠলেন। তার কণ্ঠ হঠাৎ চিৎকার হয়ে ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায়। বন্দি জীবনের কি দেখলে তুমি নিবিড়? এ বাড়িতে, এই পরিবারের মধ্যে যেখানে সে বড় হয়েছে, সেখানে ওর জন্য এত কিছু করা হয়েছে, ওটা কি তোমার চোখে বন্দিত্ব? কিন্তু এবার আশ্চর্যজনকভাবে চুপ করে থাকলেন না নিবিড় চৌধুরী। বাবার রাগী চিৎকারের সাথেই সমান তালে সুর মিলিয়ে সেও চেঁচিয়ে উঠল, হ্যাঁ, এখানেই তো সমস্যা বাবা। এখানে থাকলে প্রতিটা চোখে, প্রতিটা কথায় ওকে সেই সম্পর্কের জালে আটকে রাখা হবে। তুমি হয়তো সেটা দেখতে পাও না, কিন্তু আমি দেখি মৌনতা কিভাবে নিজের মধ্যে একটু একটু করে গুটিয়ে নিচ্ছে নিজেকে। বাবা হয়ে আমি চাই না আমার মেয়ে সেই বন্ধন বয়ে বেড়াক, যেটা শুধু সম্পর্কের নাম ধরে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে তার জীবনে।
ঘর নিস্তব্ধ, চারপাশে ছড়িয়ে পড়েছে বাবা আর ছেলের কঠিন বিষাদময় দ্বন্দ্ব। নিচ থেকে ভেসে আসা উত্তপ্ত কণ্ঠগুলোতে মৌনতা থমকায়। সবার এত চেঁচামেচি শুনে তার ভুরু আপনা আপনি কুঁচকে গেল। দাদাজান আর বাবার কণ্ঠস্বর, কিন্তু এমন তো কোনোদিন হওয়ার কথা ছিল না। হাতে ধরা মোবাইলটা ধীরে রেখে দ্রুত পায়ে সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ায় সে। নিচের দৃশ্যটা অবলোকন করতেই হৃৎপিণ্ডে যেন এক মুহূর্তে থেমে গিয়ে আবার ধুকপুক করতে শুরু করলো। নিচে স্পষ্ট দেখতে পাচ্ছে বাবা এবং দাদাজান তর্কে লিপ্ত, যেটার মূল কেন্দ্রবিন্দু মৌনতা। মৌনতার বিশ্বাস হলো না এটা কি আদৌ সম্ভব। তার জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, কখনো তো এমন দেখেনি। বাবা কখনো দাদাজানের সামনে উচ্চস্বরে কথা বলেনি, অথচ আজ নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল মৌনতার। কিন্তু চোখের দেখা তো মিথ্যে নয়। সে দূরে দাঁড়ালে স্পষ্ট বুঝতে পারল বাবার কণ্ঠে রাগ নয়, একটা অস্থির কষ্ট মিশে আছে, যেটা এক ধরনের যন্ত্রণার গর্জন। যেন নিজের আদরের মেয়েটার ভবিষ্যৎ বাঁচাতে যুদ্ধে নেমেছেন তিনি। তবু না, মৌনতা এই দ্বন্দ্ব চায় না। সে চায় না তার জন্য কোনো বাড়াবাড়ি হোক। তার সুন্দর জীবনের গড়ার জন্য এই তর্কের আগুনে প্রিয় মানুষগুলো জ্বলে যাক, সে তো কিছুতেই চায় না। চোখের কোণে হালকা কুয়াশা জমে ওঠে তার। অবচেতন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে, আজই মাকে গিয়ে বলে দেবে, আমার ভালো থাকা চাই না মা। যদি সেই ভালো থাকার মানে হয় প্রিয় মানুষের ভাঙ্গন। সে এগিয়ে যেতে চাইল, পা চলে না, পা দুটো যেন অসাড় হয়ে রইল। বুকের ভেতর কাঁপন হলেও সে স্থির দাঁড়িয়ে রইল সিঁড়ির কোণটায়। নিচে আর নামল না, শুধু ওখান থেকে তাকিয়ে রইল এক বুক বোবা ব্যথা নিয়ে। এরপর আবারও নিজের রুমে প্রস্থান করল। আমান চৌধুরীর কণ্ঠ ভারী হয়ে উঠল। নিজের ছেলের এমন স্পর্ধিত প্রতিবাদে অভিমানের তীব্র রেখা ভেসে উঠল তার চোখে মুখে। দীর্ঘক্ষণ চুপ থেকে অবশেষে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সম্পর্কটা যেহেতু অভিশাপ, তাহলে ডিভোর্স লেটার আনো, ডিভোর্স করায় দাও। নিবিড় চৌধুরী শ্বাস টেনে গভীর কণ্ঠে প্রত্যুত্তর দেয়, এত সোজা? কি সহজেই না তুমি কথাটা বলে ফেললে বাবা, কিন্তু বিষয়টা কি এতটাই সহজ? আমান চৌধুরীর দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তুমি বলতে চাইছো কি? নিবিড় চৌধুরী এবার কিছুটা এগিয়ে আসে, ক্লান্ত কণ্ঠে শুধায়, আমি জানি আমার এই কথায় তোমার কষ্ট হচ্ছে, তবু আমি থামতে পারছি না। কারণ আজ আমি তোমাকে মান্য করতে গিয়ে আমার মেয়ের জীবনের আসল মানেটাই ভুলে গিয়েছিলাম। তুমি যাকে ফিরিয়ে আনতে চাও সেই দায় আমাদের, কিন্তু সে দায় মৌনতার নয়। আমরা বড়রা পরিবারের ভাঙা জায়গা জোড়া লাগাতে গিয়ে ছোট্ট এক সদস্যের জীবনটাকে গুজে দিলাম অন্ধকারে। আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হবে, এই বোঝা মৌনতার কাঁধে থাকা উচিত ছিল না। এরপর একটু থেমে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ডিভোর্স সেটা আমি করিয়ে দেব, কিন্তু তার মধ্যে যে সময়টা আছে সেটা আমি নষ্ট করতে চাই না। আমার মেয়েটার জীবনটা গুছিয়ে নিক, দয়া করে সেইটুকু সময় আমাকে দাও বাবা। এক মুহূর্তের জন্য ঘরের নিস্তব্ধতা নেমে আসে। সবার দৃষ্টি ঘুরে ফিরে পড়ে আমান চৌধুরীর মুখে। কোনো উত্তর দেন না তিনি, শুধু চেয়ারটায় বসে থাকেন নিঃশব্দ গম্ভীর হয়ে। অবশেষে বহু তর্ক বিতর্ক আর অভিমান আক্ষেপের শেষে সিদ্ধান্ত নেওয়া হলো মৌনতাকে ঢাকায় পাঠানো হবে। এই প্রথম এত বছরের সংসারে বাবা আর ছেলের মধ্যে কোনো বিষয় এমন প্রকাশ্য সংঘাত দেখা গেল। সবার কাছে এই মুহূর্তটা হয়ে রইল একটা জর্জরিত অধ্যায়, কারণ শেষটা সুন্দর সিদ্ধান্তই হয়েছে। সিমি একমনে খাটে ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে যাচ্ছে। মুখে কোনো কথা নেই, চোখে মুখে পরিষ্কার বিরক্তির ছাপ। আচরণে স্পষ্ট আজ ম্যাডাম মহারানীর মুড মোটেই ভালো না। সাদি বিছানায় আতশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে। চোখ তার স্ক্রিনে, কিন্তু মন পড়ে আছে সিমির ওপরে। আর চোখে বারবার তাকাচ্ছে এই একটুখানি বাচ্চা মেয়েকে বিয়ে করে যেন এক মহাজ্বালায় পড়েছে সে। কিছু হলে রেগে আগুন, এক কথায় মুড সুইংয়ের জীবন্ত প্রমাণ যেন। বলাই বাহুল্য, আজকের পরিস্থিতির পেছনের কারণটা সাদির নিজেরও ঠিক জানা নেই। সিমি বিছানার চাদরটা চুপচাপ তুলতে গেলে সাদি পড়ে যেতে নিজেকে বাঁচালো। এরপর কাঁধ ঝাঁকিয়ে মৃদু কণ্ঠে তারপর বলল, আর আমাকে ওঠার সময় তো দাও। কথা শেষ হওয়ার আগেই সিমি আর কথা না বাড়িয়ে সরাসরি চাদরের প্রান্ত ধরে শক্ত টান দেয়। সাদি সামলাতে না পেরে এবার সত্যি নিচে মেঝেতে পড়ে যায়। উফ মা, কোমরটাই তো ভেঙে গেল রে। সাদি পড়ে যাওয়ার পর মুখ কুঁচকে ব্যথা চেপে ধরার চেষ্টা করলো। সিমির মুখে বিন্দুমাত্র অনুভূতির ছাপ নেই।
সে মুখ ঘুরিয়ে অন্যদিকে কাপড় ভাঁজ করায় মন দিল। ঘরের বাতাসে একটা চাপা ঠান্ডা খিঁচখিচে যুদ্ধ যেন ছড়িয়ে পড়ল। সাদি ল্যাপটপটা পাশে রেখে কোমরটা চেপে ধরে ব্যথা ভরা মুখে উঠে দাঁড়াতে হালকা হাফ ছাড়ে। আব্বা, সিমি, দেখতে তো একটুখানি পিচ্ছি, কিন্তু তোমার ভিতরে এই এত শক্তি আসায় কোথার থেকে? সিমি আগুন দৃষ্টিতে ঝট করে ঘুরে তাকায়। পিচ্ছি কাকে বললে তুমি? পিচ্ছি হলে বিয়ে করেছো কেন? সাদি চোখ টিপে বলে, আরে আমি নিজেই তো পিচ্ছি, ভাবলাম সমান সমান হই। এত বড় একটা বলদ হয়ে এখনও নিজেকে পিচ্ছি বলছো? এতটুকু লজ্জা নেই? নিজেকে আয়নায় দেখো আগে। সাদি হেসে পরিস্থিতি সামাল দিতে চাইলে সিমির তাতে রাও নেই। সে বুকের মধ্যে জমে থাকা কষ্ট একে একে উগড়ে দিতে লাগলো। আসলে কি হয়েছে বলো তো? আজকে এমন পরের মতো আচরণ করছো কেন? হ্যাঁ, আমি তো পড়ি। এই বাড়িতে এমনিই পড়ে আসি, কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ আমাকে কিছু জানায় না। আমি আসি যেন থাকার জন্যই আসি। সাদির এবার সত্যি থমকে যায়। এতক্ষণ বুঝতে পারে ক্ষোভটা আসলে ভেতরে অনেক দিনের জমে থাকা। সে একটু দম নিয়ে ফিসফিস করে বলে, তুমি এমন খেপেছো কেন ম্যাডাম? কি হয়েছে বলো তো ভালো করে? সিমি তাকায় না, ধীর কণ্ঠে বলে, তুমি কিছুই বুঝতে পারছো না। সাদি ধরা কণ্ঠে বলে, না সিমি, সত্যি বুঝতে পারিনি। সিমি ভাঙা স্বরে শুধায়, মৌনতার কথা তুমিও বললে না? বাইরে থেকে রাউসান আপার মুখে শুনতে হলো। আমি কি এতটাই পর? না, তুমি পর নাও, কিন্তু এটা মৌনতার বিষয়। যতবার এ নিয়ে কথা উঠবে ততবার মেয়েটা কষ্ট পাবে, তাই এই ব্যাপারটা নিয়ে আমরা চুপচাপ ছিলাম। আর তাছাড়া বাবাও স্মরণ করেছিলেন, তাই কাউকে বলিনি। বিশ্বাস করো, ইচ্ছে ছিল না লুকানোর। সাদিবের গভীর একটা নিঃশ্বাস ফেলে, আচ্ছা সিমি, আর হবে না, আমি ভুল করেছি, আর এমনটা করব না, কথা দিচ্ছি। সিমি কিছু না বলেই কাপড় ভাঁজ করতে থাকে, তবে চোখের ভেতরে যে চূর্ণ অভিমান একটু একটু করে গলছে সাদি তা বুঝে ফেলে। মৌনতা ভোরবেলা হালকা আঁচে চোখ মেলে দেখে কেউ একজন তার মাথার পাশে বসে আছে। ঝাপসা চোখ কসলাতে কসলাতে স্পষ্ট করে চেয়ে দেখে মা শাহানা বেগম। মা সচরাচর এমন ভোরে ডাকতে আসেন না, এমন তো শুধু পরীক্ষার দিনেই হতো। কিছুটা বিস্মিত, কিছুটা আশঙ্কা নিয়ে সে উঠে বসে। মা তুমি? শাহানা হালকা হেসে বলে, আমি আসতে পারি না। মৌনতা চোখ নামিয়ে নেয়। এভাবে বলছো কেন মা? শাহানা মেয়ের চোখের গভীরতা বুঝে নেয়, নরম গলায় বলেন, আমার মেয়ে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে, তাই ভাবলাম এবার আমি এগিয়ে যাই। মৌনতা ধীরে নিঃশ্বাস ফেলে। কষ্টটুকু তার চোখের পাতায় জমে ঝরল না, কিন্তু বুকের ভেতর একরাশ হাহাকার যেন ধাক্কা মারল। হ্যাঁ, সে নিজেই তো গুটিয়ে নিয়েছে নিজেকে। সেই ঘটনার পর থেকে সে যেন আর আগের মতো নেই। দিন দিন এতটাই নিঃসঙ্গ হয়ে উঠেছে যে এখন এমনকি আর ভাই বোনেরাও কাছে আসে না আগের মতো। একসময় ওদের সঙ্গে কত গল্প, কত হাসাহাসি হতো, সে দৃশ্যগুলো এখন কেমন সাদা কালো। এখন ওরা মৌনতার দিকে তাকাতেও কেমন যেন ভয়ে ভয়ে তাকায়। কখন যে এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে নিজে বুঝে উঠতে পারেনি মৌনতা। অথচ সব কিছু ঠিকঠাক থাকলেও সেই দূরত্বটা বুঝি গোপনে তার চারপাশ ঘিরে রেখেছে। মৌনতা ধীরে ধীরে এগিয়ে এসে শাহানার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, যেন অনেক দিন পর শান্তির আশ্রয় খুঁজে পেল। শাহানা মমতায় মেয়ের চুলে বিলি কাটতে কাটতে মৃদু কণ্ঠে শুধালেন, ঢাকা গেলে থাকতে পারবি মা? মৌনতার চোখ হঠাৎ চকচক করে উঠল। সেই মুহূর্তে ধপ করে উঠে বসে মায়ের চোখে মুখে কিছু একটা আলাদা আভাস টের পেয়ে একরকম উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল, মা? শাহানা তার মেয়ের ঝিলমিল চোখের দিকে তাকিয়ে হালকা হাসলেন, মায়া মিশ্রিত স্বরে বললেন, হ্যাঁ মা, যেটা ভাবছিস ঠিক সেটাই। মৌনতার নিঃশ্বাস যেন হঠাৎ আটকে গেল, কণ্ঠে কেঁপে ওঠে, দাদাজন রাজি হয়েছেন? শাহানা মাথা নাড়লেন, হ্যাঁ, আর এইবার সব কিছু করেছে তোর বাবাই। মৌনতার মুখটা এক মুহূর্তে গম্ভীর করে ফেলে, গলা ভার হয়ে আসে, আমি চাই না মা, আমার জন্য ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক। শাহানা মেয়ের শক্ত করে বুকে টেনে নেয় মেয়েকে, কণ্ঠে স্নেহ মিশিয়ে শুধায়, কিন্তু এইবার তোর বাবাই তোর জন্য লড়েছে, আর এই সিদ্ধান্ত এখন আর বদলাবে না মা। মৌনতা একটা নিঃশ্বাস ফেলে, তার চোখে ভেসে ওঠে গতকালের সেই দৃশ্য। বাবা, তার বাবা, যিনি মাসের পর মাস চুপচাপ থেকেছেন, যিনি কখনো একটা বাড়তি কথা বলেননি, সেই মানুষটা তার জন্য আজ দাদাজানের সঙ্গে উঁচু স্বরে কথা বলছে, তর্ক করেছে। অথচ সেই বাবার সঙ্গে মৌনতার ঠিক কবে কথা হয়েছে মনে পড়ে না।
হবেই বা কীভাবে? বাবা প্রায়ই ব্যবসার চাপে ক্লান্ত হয়ে রাত করে বাড়ি ফিরতেন। সবাই তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেও শুধু মা জেগে থাকতেন তার অপেক্ষায়। মনতা ছোটবেলা থেকে সে দৃশ্য দেখে বড় হয়েছে। মাঝে মাঝে তাড়াতাড়ি ফিরলেও খাবারের টেবিলে বাবা ছিল একজন নিঃশব্দ মানুষ, যিনি চুপচাপ খেয়ে উঠে যেতেন, যেন সংসারের এক প্রান্তে পড়ে থাকা নীরব পাহাড়। এই চুপচাপ দূরত্বটাই কখন যে তাদের মাঝে গড়ে উঠেছে মনতা বুঝতেই পারেনি। যে ঘনিষ্ঠতা তার চাচুদের সঙ্গে আছে তার একটুও নেই বাবার সঙ্গে। আর বিয়ের ঘটনার পর তো সে নিজেও নিজেকে গুটিয়ে নিয়েছিল, নিজের মতো একটা দেয়াল তুলে নিয়েছিল চারপাশে। মনতা হালকা হেসে ফেলল, হয়তো এখন সময় এসেছে দেয়ালটা ভাঙার। এইবার বাবার সঙ্গে অন্তত একটা কথা হলেও বলবে সে। একটা সত্যিকারের সম্পর্ক গড়া শুরু হোক এবার। শাহানা মেয়ের মুখের ঘুম ঘুম হাসিটা দেখে মনে মনে ভরে উঠলেন। স্নেহে ভেজা গলায় অভিমান মুড়িয়ে শুধালেন, আমাদের ফেলে যাবি? তাই এই হাসি। মৌনতা কাঁধ হয়ে মাকে আরও কাছে টেনে নেয়, মুখটা গুছিয়ে দেয় মায়ের কাঁধে। আরে না মা, এই দুনিয়াটাকে চিনব তাই বলে মাকে জড়িয়ে ধরল শক্ত করে। হয়তো এবার সে সত্যিই নিজেকে গুটিয়ে রাখা গণ্ডিটা পেরিয়ে যাবে, হয়তো নিজেকে আর বোঝা মনে হবে না। আজ যে সকাল থেকে বাড়ির বাতাসে এক উৎসবের গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসছে ভালো ভালো খাবারের ঘ্রাণ। রেহানা রান্নাঘরে পা রাখতেই ভুরু কুঁচকে গেল। এমন বিশেষ আয়োজনে রান্না তো সচরাচর হয় না। সে ধীর পায়ে ভেতরে গিয়ে দাঁড়াতে বুঝতে পারল মৌনতাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত ফাইনাল। তাই এই আয়োজন। সে থমকে গেল, মানে তাহলে গতরাতেই সব ঠিক হয়ে গেছে। তবে তো আশ্চর্যই বটে, গতরাতে আমান চৌধুরী আর নিবিড় চৌধুরীর কথা কাটাকাটি সে তো নিজেও শুনেছে। তখন তার স্পষ্টই মনে হয়েছিল হয়তো তর্কের উত্তাপে নিবিড় চৌধুরীর ভেতরে অপরাধবোধ জেগে উঠবে। রেহানা ভেবেছিল নিবিড় চৌধুরী বাবার মতের বিরুদ্ধে গিয়ে কষ্ট পেয়ে সকালে হয়তো বাবার কাছে গিয়ে বলবে, আমি ভুল করেছি বাবা, আপনার কথায় হবে, মৌনতাকে কোথাও পাঠানো হবে না। কিন্তু এখন বাস্তবতা তো সম্পূর্ণ উল্টো। রেহানার দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তার ভাবনার উল্টো হলো সবাই যেন চোখ বন্ধ করে রাজি হয়ে গেল। আর এখন তার ওপর আদেশ এসেছে মৌনতা যতদিন বাড়িতে থাকবে ততদিন যেন প্রতিদিন জম্পেশ রান্নাবান্না হয়। এই আদেশ এসেছে কার কাছ থেকে? নিবিড় চৌধুরী। এই মানুষটা তো কখনো কাউকে আদর করে কিছু বলেন না, এখন হঠাৎ করে মেয়ের জন্য এত আয়োজন। রেহানা ঠোঁট শক্ত করে চেপে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছিল শেহাতাজ আপা দেশে আসার আগে মেয়েটার বিয়েটা দিয়ে দেয়া হবে, দায়িত্ব সেরে বিদায় করা হবে চুপচাপ। কিন্তু এখন তো ঘটনার মোড় অন্যদিকে। মেয়েটাকে এখন আরও প্রতিষ্ঠিত করার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তাহলে তো ভয় হয় সত্যি, যে ছেলেটার সঙ্গে এতটুকু সম্পর্ক হয়েছিল সে যদি আবার সত্যি সত্যি মেয়েটার প্রতি দুর্বল হয়ে যায়, তখন তো সব সাজানো হিসাব গড়বড় হয়ে যাবে। রেহানার বুকের ভেতর একরাশ অস্থিরতা জমে উঠল। ভেতরে ভেতরে একটা অসহ্য রাগ, ঈর্ষা আর আশঙ্কা যেন অদৃশ্য আগুনের মতো জ্বলে উঠল। কিরে মেঝ? শাহানার কথায় রেহানার চিন্তার ঘোর কাটে, চমকে উঠে তাকায় বড় আপার দিকে। হ্যাঁ আপা। শাহানা মুখ না ঘুরিয়ে বলে, কতক্ষণ ধরে তোরে বেগুনের বাটিটা দিতে বলছি, শুনছিস না নাকি? রেহানা হাত বাড়িয়ে চুপচাপ বেগুনের বাটিটা এগিয়ে দিল, কিন্তু মনে মনে বিরক্তি চেপে রইল। আশ্চর্য, এই বেগুনও আজকে কেন জানি রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের মানুষ তো এমনিতেই দুদিন পরপর বেগুন দিয়ে শুটকি খায়, সেই রান্না যে আজ জম্পেশভাবে হচ্ছে তা তো সে নিজেও বেশ পছন্দ করে। কিন্তু এই মুহূর্তে থেকে কেন যেন বেগুনের ঘ্রাণ থেকে শুরু করে সব কিছুর উপর রাগ লাগছে তার। শাহানা মৃদু হেসে বলল, তুই কি আমার কথা শুনিসনি? 2 বার বললাম তোকে। রেহানা মাথা নাড়ে, শুনিনি আপা। পাশ থেকে সিমি হেসে বলল, শুনেছেও কিন্তু খেয়াল করনি। রেহানা সিমির কথার কোনো জবাব দিল না, মুখটাকে একটু বাঁকিয়ে রইল, যেন ভেতরের অস্বস্তিটা ঠোঁটের কোণে গুটিয়ে আছে। ঠিক তখনই শাহানা পেঁয়াজ তেলটা কষাতে কষাতে বেগুন শুটকি দিতে দিতে হালকা কৌতুভঙ্গিতে শুধালো, মনোযোগ কই থাকে তোদের? সিমি এবার খিলখিলিয়ে হেসে উঠল। মেজো আপা মনে হয় মৌনতার বিয়েটা দিতে পারেনি, তাই মনটা খারাপ হয়ে আছে। রেহানার চোখ চকচক করে উঠল, কণ্ঠস্বর করা হয়ে এলো মুহূর্তেই। ছোট, উল্টাপাল্টা কথা একদম বলবি না। সিমি ভুরু উঁচিয়ে অবাক সুরে বলে উঠল, উল্টাপাল্টা বললাম কই? তুমি তো নিজে আগে বলেছিলে মৌনতার বিয়েটা হয়ে গেলে ভালো হতো, তাই বললাম আর কি। রেহানার মুখটা আরও থমথমে হয়ে উঠল, আর শাহানা একটু থেমে হাতের খুন্তিটা নেড়েই বললেন,
এইসব কথা এখন আর কিছু যায় আসে না। কে চায় আর কে চায় না, সবশেষে সময় সঠিক করে দেয় কে কোথায় যাবে। আমরা তো তোড়জোড় করে সব করছি ঠিকই, কিন্তু হতে পারে ভবিষ্যতে অন্য কিছু লেখা আছে। সিমি অবাক হলো, এমন করে বলছে কেন আপা? ভবিষ্যতে অন্য কিছু মানে? কে জানে কেন এমনটা মনে হচ্ছে বলেই সে রান্নায় মনোযোগ দিল। আর সিমি তাকে রইল বড় আপার দিকে। তারও কেন যেন মনটা আনসান করে উঠল। রিনি দরজার কাছে এসে দাঁড়াতেই রেহানা খাটে বসে মেয়েকে ডাকলো, রিনি এদিকে আয় তো মা। ডেকেছিলে মা? হ্যাঁ, একটা কথা বলার ছিল, বলো না, দাঁড়িয়ে শুনছি। রেহানা মেয়েকে তার কাছে ডাকলেন, আরে আগে এখানে খাটে এসে বস। রিনি তার নির্দিষ্ট জায়গা থেকে এক চুলো নড়ল না। সেই স্থির দাঁড়িয়ে মায়ের কথায় প্রত্যুত্তর করলো, বলো না, এভাবে কথা ঘুরাচ্ছ কেন? এত কিসের তাড়া? রুমে আয়, আরামে বসে বলি। এখান থেকে বলো, ওখানে আর এখানে তো একই। আমি এখানে আছি, তুমি বলে ফেলো। রেহানার চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। দরজার কাছে কেউ শুনলে শুনুক, এত গোপন কি বলার আছে তোমার? কি এমন বলবা? রেহানা এবার একটু বিরক্ত ভঙ্গিতে বলে, আগে আয়। রিনি এবার ভুরু কুঁচকে তাকায় মায়ের দিকে। মা, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, আবার কোনো কূট চালাকি করছো না তো? শোনো, তোমার কোনো কূটনামি হিসাব নিকেশ আমি নেই, এসব স্বভাব বাদ দাও তুমি। এই কথাটা বলতেই রেহানার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চোখে মুখে রাগ ছড়িয়ে খাট থেকে উঠে এসে মেয়ের গালে ঠাস করে চর বসিয়ে দিল। আচমকা চর খেয়ে রিনি কেঁপে উঠল, গালে হাত দিয়ে কিছুক্ষণ থমকে রইল, তারপর ছলছল চোখে ফ্যাস ফ্যাস করে তাকে রইল মায়ের দিকে। তুমি আমাকে মারলে মা? রেহানা দাঁতে দাঁত চেপে বললে, হ্যাঁ মারলাম, বেশ করেছি। রেহানার চোখ মুখ লাল হয়ে আসে রাগে, গলার স্বর তীক্ষ্ণ করে বলে ওঠে, তোর মাকে সবাই হাসির খোরাক বানিয়েছে এই ঘরেই, সেখানে তোরা আমার নিজের পেটের সন্তান। যদি এমন করিস তবে বাইরের লোকজন আর কি বলবে? রিনি এক মুহূর্ত দম না নিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়, তুমি তো করো তাই মা। তুমি নিজেই নিজেকে এমন বানিয়ে নিয়েছ, মিলেমিশে থাকতে শেখো না তুমি। রেহানার মুখ তেতো হয়ে যায়, কণ্ঠে বিষ ছুড়ে দেয়। মৌনতা সিমরানদের সঙ্গে মিশতে মিশতে ওদের মতোই চটাং কথা শিখেছিস না? ওদের সঙ্গে আর বেশি মিশবি না, নিজের ভালো নিজেকেই দেখতে হয়। রিনি চোখে জমে থাকা অভিমানের কণা এবার ঝরে পড়ার কথা রূপে সে বেশ রাগী কণ্ঠে শোধায়, এই তো তোমার আসল রূপ মা। এই কূটনামি তোমার সবখানে বলো তো। বড় মা কখনো আপুদের এভাবে বলে? কখনো সিমরানের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করে? এত হিংসা কেন তোমার মা? কোনো দিন না জানি ছোট্ট নুভার সাথেও মিশতে বারণ করো আমায়। রিনি কথাটা বলতেই রেহানা সহ্য শক্তি যেন মুহূর্তে ফুরিয়ে যায়। হাত উড়ে এসে বসে রিনির অন্য গালে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে রিনির। সে দাঁতে দাঁত চেপে পেছনে ঘরে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই রেহানা নিজেকে সংবরণ করলো। যে কথার জন্য মেয়েকে ডেকেছে সেই কথাটাই যদি বলা না হয় তবে এই ঝামেলা বৃথা যাবে। সে দ্রুত মেয়েকে টেনে ধরে নিজের দিকে ফিরিয়ে আনে, দরজা বন্ধ করে দেয় ধপ করে। রেহানা এবার গলার স্বর কোমল করে বেশ আদুরে ভঙ্গিতে মেয়েকে কাছে টেনে বলল, মা তো তোদের ভালোই চায়। এই যে শোন মা, এই দুনিয়ায় নিজের স্বার্থ নিজেকেই দেখতে হয়, কেউ কারোর জন্য বসে থাকে না। তুমি আমাকে এসব শোনানোর জন্য এখানে এনেছো? রেহানা মেয়ের কথায় চোখ সরিয়ে নিয়ে হালকা কাশলেন, যেন নিজেকে গুছিয়ে নিচ্ছেন। এরপর একটু নিচু গলায় শুধালেন, সেহাতা চাপার ছেলের সাথে তোর কোনো কথা হয়? রিনি একটু কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, কোন ছেলে? রায়েত ভাইয়া। রেহানার চোখে ঝিলিক। মেয়ে ঠিক নাম বলেছে দেখে সে হালকা হেসে বলল, আমাদের রায়েদ মানে? রিনি এবার মুখ টিপে হেসে ফেলল, ও আমাদের রায়েদ ভাইয়া, দুলা ভাই। রেহানার মুখটা রাগে কর্মর করতে লাগলো। থাপ্পড়টা যেন ঠিক তখনই আবার উঠেছিল, কিন্তু কোনো মতে সংবরণ করলেন নিজেকে। কেবল দাঁতে দাঁত চেপে বললেন, থাপ্পড় আর একটা খাবি দুলাভাই কিসের? রিনি এক মুহূর্ত সময় না নিয়ে প্রত্যুত্তর করল, মৌনতা আপুর হাজব্যান্ড মানে আমাদের দুলাভাই তো, ভুল বললাম কিছু? রেহানার ঠোঁট কেঁপে উঠল। সে জোর করে রাগ নিয়ে ফেলল, স্বর কাঁপলেও নিজেকে সংযত করল। সে সম্পর্ক কেউ এখন মানে না, বুঝেছিস? রিনি মায়ের কথায় একটু বিচলিত নয়। সে বেশ স্বাভাবিক কণ্ঠে শুধায়, কিন্তু বিয়ে তো এখনো টিকে আছে মা, কোর্টে না গেলে তো বিচ্ছেদ হয় না। রেহানা এবার চোখ পাকিয়ে তাকালো, কিন্তু গলায় আর ঝাঁঝ আনলো না। কেবল ক্লান্ত কণ্ঠে বলল, দুলাভাই নয়,
আর একবারও এই শব্দটা মুখে আনবি না। তাহলে হ্যাঁ রায়েত ভাইয়া। রিনির কথায় যেন রেহানার ভিতরটা গর্জে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারল না সে। বা হাতে মেয়ের গালে চপ করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ভাইয়া কি? রিনি চোখ ছলছল করে তাকালো, গলা কাঁপে তার। মানে? রেহানার কণ্ঠে এবার বিষাক্ত তীক্ষ্ণতা। মানে ওইটা তোর কোন আমলের ভাই হলো? কোন মায়ের পেটের ভাই? রিনি এবার চুপ করে রইল না, ঠোঁট শক্ত করে গলায় দৃঢ়তা এনে বলল, ভাই হতে মায়ের পেট লাগে নাকি? কাজিন মানেই তো ভাই। রেহানা দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত স্বরে বলল, না। কিসের ভাইয়া ভাইয়া করস? কাজিন মানে ভাই নয়, দেখিস না মনুতা কিভাবে হাত করে বিয়ে করে নিল। রেহানার কথায় রিনি অবাক হলো না। মা এমনই, সে উল্টো উদাসভাবে জবাব দিল, এরকম তো প্রায় হয়। রেহানার ধৈর্যের বাঁধ আবার ভাঙল। তুই আর ওকে ভাই ডাকবি না। পরের বার ফোনে কথা হলে আমাকে ফোনটা দিবি। রিনি কিছু একটা আন্দাজ করে কপালে হাত ঠেকালো, তারপর গলায় হালকা রাগত সুরে বলল, কেন ডাকবো না? উল্টাপাল্টা চিন্তা বাদ দাও মা। আর ভাইয়া আমার সঙ্গে একা একা কথা বলেন না। বলতে গেলে ওনার সাথে আমাদের কথাই হয় না। সে হাতাস ফুপুই ওনার নাম্বার থেকে আমাদের কল করে, আর উনি সব কাজিনদের সাথে একসাথে জিজ্ঞেস করেন সবাই কেমন আছো। অর্ধেক তো মৌনতা আপুর। রেহানার কণ্ঠ গর্জে উঠল, মৌনতার কি? রিনি থমকে গেল, ঠোঁট কেঁপে উঠল এক মুহূর্তে। সব কিছু তো বলা যাবে না। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না। সেটুকু বলে সে পেছন ফিরে দরজার দিকে পা বাড়ল, তবে দরজার কাছে গিয়ে থেমে গেল। এরপর পেছনে ফিরে রেহানার উদ্দেশ্যে চোখে তীক্ষ্ণ অভিমান, গলায় কাঁপা কাঁপা সতর্কতা নিয়ে শুধায়, উল্টাপাল্টা শয়তানি চিন্তাগুলো ঝেড়ে ফেলো মা, ভালো থাকবে। এরকম করলে জীবনেও সুখী হতে পারবে না তুমি। এরপরে রিনি বেরিয়ে যায়, আর রেহানা মেয়ের যাওয়ার পানে থমকে তাকিয়ে রইল। একেবারে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল সে। নিজের মেয়ের মুখে এমন কথা! এই কি রিনি? তার গর্ভে ধরা কোলে পিঠে মানুষ করা সন্তান। পর মুহূর্তে সে নিজেই মনেই বিড়বিড় করে আওড়ালো, আদৌ এটা আমার পেটের মেয়ে তো নাকি জন্মের সময় কেউ ভুলে অন্যর মেয়ে ধরিয়ে দিয়েছে? না হয় যার জন্য করি চুরি, সেই কেমনে আমাকে চোর বলে। মনতা নুভাকে কোমল হাতে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল লাইব্রেরির দিকে। বাবাকে পাওয়া গেল ওখানেই। বিশাল সেই লাইব্রেরি যেন এক গহীন বনে পরিণত হয়েছে, যেখানে নিবিড় চৌধুরী অবসর সময় কাটান বছরের পর বছর ধরে। এই লাইব্রেরির দরজা মৌনতা বা কারোর জন্য কখনো বন্ধ থাকে না, অথচ বড় হয়ে ওঠার এত বছরও মাত্র কয়েকবার সে এখানে পা রেখেছে। অথচ এই তো ঘরেরই একটা বিশাল অংশ, কিন্তু এক অদৃশ্য পর্দা যেন তাকে দূরে সরিয়ে রেখেছে। এই ঘরটি যেন শুধুই বাবা আর দাদাজানের চুপচাপ জগৎ। মৌনতা এবার সেই দেয়ালটা ঠেলে এগোলো। দরজাটা আধ খোলা, বাইরে নরম আলো সরে গিয়ে ভেতরে এক রহস্য ঘন অলস্য ছড়িয়ে পড়েছে। মৌনতা নিঃশ্বাস ধীর হয়। সামনে সে যাকে দেখছে তাকে বহুবার দেখেছে, অথচ এইভাবে কখনো না। ভেতরে সাদা পাঞ্জাবি পরা নিবিড় চৌধুরী চেয়ারে বসে বইয়ের পাতায় ডুবে আছেন। মাথা হালকা নুয়ে আছে, কপালের রেখাগুলো বইয়ের ছাপার অক্ষরের মতো শান্ত গভীর। এই দৃশ্য, এই পরিবেশ মৌনতা বহুবার দূর থেকে দেখেছে, অথচ আজ এই প্রথম এত কাছ থেকে সে বাবাকে দেখছে। অবাক এক অনুভূতিতে মনটা ভার হয়ে আসে মৌনতার। এই মানুষটির কাছ থেকে সে দূরে ছিল এতটা সময়। তার নিজের বাবার অজানা জগৎ যেন আজ একটু একটু করে উদ্ভাসিত হচ্ছে, কিন্তু তবু তার ভিতরে এক ধরনের দ্বিধা উকি দেওয়ার মতো সাহস আগে কোনোদিনও হয়নি। এবার মৌনতা নিজের ভেতরের দ্বিধাকে পাশ কাটিয়ে ভিতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ধীর পায়ে সে গিয়ে লাইব্রেরির দরজার কাছে দাঁড়ালো। ভেতরে বাবার নিঃশব্দ উপস্থিতি যেন বইয়ের পাতায় মিশে আছে, কিন্তু আজ সে আর পেছনে সরে যাবে না। বাবা, আসবো? নিবিড় চৌধুরী এক মুহূর্ত থেমে গেলেন। চোখ বইয়ের পাতায় থাকলেও মন যেন শব্দে আটকে গেল। সচরাচর তার ছেলেমেয়েরা কেউ এই ঘরে আসে না। লাইব্রেরির এই নিঃসঙ্গতা যেন তার চিরচেনা আশ্রয়স্থল, অথচ আজ তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে মৌনতা। তিনি কোনো আবেগ প্রকাশ না করে ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ। মৌনতা এগিয়ে এলো। কোলে নুভা বাবার সঙ্গে দীর্ঘ বছরের তৈরি হয়ে ওঠা দূরত্ব আজও তার বুকের ভেতর টান টান করে রেখেছে। তাই হয়তো সাহস সঞ্চারের জন্যই নুভাকে মাঝখানে টেনে নিয়েছে একটি নরম সেতুবন্ধন, যা হয়তো বাবার কঠিন দেয়ালে একটা ফাটল ধরাবে। নিবিড় চৌধুরী বই একপাশে সরিয়ে রেখে মেয়ের কোলে থাকা নুভাকে নিজের কোলে নিলেন। নুভা প্রথমে কিছুটা অচেনা ভঙ্গিতে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎই সশব্দে কেঁদে উঠল। একই ছাদের নিচে এতদিন থেকেও
এই দূরত্ব ভেতরে ঢুকে থাকা অচেনা শূন্যতা যেন নুভার সেই কান্নার মধ্যেই ছুটে এলো। এই ঘরের নীরবতায় যত বই, যত জ্ঞান, তার একটাও সেই শীতল দূরত্বকে ঘোচাতে পারেনি। নিবিড় চৌধুরী হয়তো সব কিছু দিয়েছেন, কিন্তু সময়টা দিতে পারেননি। এই পরিবারের সবার সঙ্গেই তার একটা নীরব প্রাচীর গড়ে উঠেছে অলক্ষ্যে, অজান্তে। তিনি ঘরে থাকলেও যেন নিজের চিন্তা, নিজের ব্যবসার ভারে এতটাই গৃহবন্দী ছিলেন যে কারো সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। আজ নুভার ছোট্ট হাত দুটো বুকের ওপর পড়তেই সেই প্রাচীরের ফাঁকে যেন হালকা একটা আলো উকি দিল। নুভাকে মৌনতা কোলে নিতে মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ছোট্ট মাথাটা মৌনতার কাঁধে এলিয়ে দিল। বুকের কাঁপন থেমে গিয়ে যেন এক টুকরো আশ্রয়ের খোঁজে নিশ্চিন্তে জড়িয়ে রইল। নিবিড় চৌধুরী হালকা হাসলেন, একটা প্রশ্রয়ময় দুঃখ মিশ্রিত হাসি। এরপর তাকালেন মেয়ের চোখে। মৌনতা সেদিকে নজর পড়তেই হালকা কণ্ঠে বলে উঠল, হয়তো না দেখতে দেখতে এমনটা হয়েছে, হুট করে বাচ্চা মেয়ে বুঝে ওঠেনি। নিবিড় চৌধুরী জানেন মেয়েটা এখানে নুভার অজুহাতে এসেছে, কিন্তু লক্ষ্য ভিন্ন, কথার প্রয়োজনে এসেছে সে। অথচ সেই প্রয়োজনটুকু প্রকাশ করতেও তাকে একটি শিশুকে মাঝে নিয়ে আসতে হলো। এই দূরত্বটাই কি সব কথা বলে দেয় না? মৌনতা নুভাকে নিয়ে ধীরে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তারপরই থমকে গেল। পিছন থেকে নিবিড় চৌধুরীর কণ্ঠ ভেসে এলো, কিছু বলতে এসেছিলে? মৌনতার বুকটা যেন এক মুহূর্তে কেঁপে উঠল, তবু সাহস করে নিজেকে সামলে নিয়ে ধীরে বলে উঠল, থ্যাংক ইউ বাবা। এরপর এক মুহূর্ত দাঁড়ালো না সে, সোজা ঘর থেকে বেরিয়ে গেল। নিবিড় চৌধুরী নির্বাক চোখে মেয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন, নিঃশব্দে একরকম বেদনার ভার বুক জুড়ে নিয়ে। বড় ছেলেরা বুঝি এমনই হয়, বয়সের সাথে দায়িত্ব বাড়ে, আর সেই দায়িত্বের ভারে সম্পর্কগুলো যেন আস্তে আস্তে নিঃশব্দে সরে যায় দূরে। ব্যবসার টানা ব্যস্ততা, সময়ের দাবিতে ছুটে চলা সব কিছুর মাঝখানে একসময় নিজের ঘরটাই হয়ে পড়ে অচেনা। সে অচেনা ঘরের ভেতর নিজের সবচেয়ে কাছের মানুষজনেরা থেকেও দূরের হয়ে যায়। সিমি আজ দুদিন ধরে যেন মৌনতার কাছ থেকে খানিকটা দূরে সরে গেছে। আগের মতো স্পষ্ট প্রাণখোলা কথা বলছে না, মৌনতা সেটা ঠিকই বুঝতে পেরেছে। এজন্য তার বুকের ভেতর এক ধরনের অস্বস্তি, একরকম অপরাধবোধ কাজ করে। না বোঝার ভান করেও থাকা যায় না। শান্ত পায়ে মৌনতা এগিয়ে গেল সিমির ঘরের দিকে। দরজাটা খোলা, ভেতরে দেখা গেল সিমি আনমনে বসে আছে। নুভার ছোট ছোট জামা কাপড় ভাঁজ করছে, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে কোথাও জমাট বোনা শীতলতা। মৌনতা চুপচাপ গিয়ে পেছন থেকে সিমিকে জড়িয়ে ধরল, কোমরে একরাশ ভালোবাসা মেখে রাখা দুই হাতে বেষ্টন করলো তাকে। সিমি অনুভব করেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে ঠিক আগের মতোই কাপড় ভাঁজ করছিল, যেন কিছুই হয়নি, কিছু বলার নেই। মৌনতা সেটা ঠিকই বুঝলো। বুকের গহীন থেকে এক অভিমানী স্বর ভেসে এলো, আমি কিন্তু ঢাকায় চলে যাচ্ছি, শেষ সময়গুলো তুমি কি আমার উপর রাগ করে কাটিয়ে দিবে? সিমি হঠাৎ বলল, আমি তোর কে? মৌনতা থেমে থাকলো না, কোনো মুহূর্ত নষ্ট না করে নির্ভার গভীর গলায় জবাব দিল, বেস্ট ফ্রেন্ড। একটু থেমে হালকা হাসলো, তারপর মা। তারপর আরও একটু নরম হয়ে বলল, তারপর শুভাকাঙ্ক্ষী। সিমি আর রাগ ধরে রাখতে পারল না। হঠাৎই তার ঠোঁটে এক চঞ্চল হাসি ফুটে উঠল। সে চোখ ঘুরিয়ে বলে উঠল, হিপনোটাইজ করাটা তুই দারুণ পারিস। আমি নিশ্চিত ওই ছেলেটা যদি সামনে থেকে তোকে একবারও দেখতো, তবে তোকে রেখে সে নিজেই থাকতে পারতো না। কে জানে কেন যে। মৌনতা সেই কথার মাঝেই অন্যমনস্ক হয়ে গেল। চোখের দৃষ্টি যেন কোথাও দূরে হেঁটে গেল অজানা এক বিষণ্ণতার পানে। সিমি সেটা ঠিকই টের পেল। সাথে সাথে তার কথার স্রোত থেমে গেল। ভেতরে কোথাও এক অদৃশ্য দেয়াল বুঝি গড়ে উঠল। মৌনতা হালকা এক হাসি দিয়ে তাকালো সিমির দিকে, শান্ত কণ্ঠে বলল, তুমি রাগ করেছ? কিছুই তোমাকে বলিনি বলে? সিমি তখনও নিচু হয়ে কাঁথা ভাঁজ করছিল, হাতের কাজ থামেনি, কিন্তু চোখ দুটো ধীরে ধীরে উঠল মৌনতার দিকে। সে দৃষ্টি ছিল নিঃশব্দ অভিযোগে পূর্ণ, যেটা কথার চেয়ে গভীর। মৌনতা সেই দৃষ্টিকে এড়িয়ে যেতে পারল না। সে ধীরে এক নিঃশ্বাস ফেলে বলে উঠল, কি বলবো তোমায়? কোন সম্পর্কের কথা বলবো বলো? যে সম্পর্কের কোনো মানে নেই, সেটা বলে আর কি লাভ? শেষ কথাগুলো উচ্চারণ করতে করতে তার কণ্ঠ যেন থেমে থেমে আসছিল। গলাটা ম্লান হয়ে গেল, চোখের কোণা ভারী হয়ে উঠল। তার প্রতিটা শব্দে ছিল এক ধরনের আত্মসমর্পণ, চোখে মুখে জমে থাকা ব্যথা আর ক্ষয়ে যাওয়া স্বপ্নের শেষ চিহ্ন।
সিমি আর সহ্য করতে পারল না, সামনে এগিয়ে এলো, একটুও না ভেবে আলতো করে জড়িয়ে ধরল মৌনতাকে, বুকের সব মায়া দিয়ে ভেতরে টেনে নিল তাকে, চুপচাপ নিঃশব্দে, যেন জড়িয়ে ধরে বলতে চাইল, তুই একা না, আমি আছি তোর সাথে। মৌনতা নিশ্চুপ থাকলো, চোখ বুজে থাকলো, সিমির কাঁধে মাথা রেখে, যেন ওই একটুখানি মুহূর্তেই সমস্ত শূন্যতা কিছুটা পূর্ণতা পেল। সিমির মনে হলো এই মেয়েটার জন্য তাকে কিছু একটা করতেই হবে, যে করেই হোক, সেটা হোক ন্যায় বা অন্যায়ভাবে, এমন কিছু একটা যা তার জীবনটাকে আবার আলোয় ভরিয়ে তুলবে। শাহানা বেগম চুলার ধারে দাঁড়িয়ে মন দিয়ে তরকারিতে কাঠের খুঁতনি নাড়ছেন। হাড়ির ভেতর থেকে মশলার গন্ধ ধোয়ার সঙ্গে মিলে ঘরের কোণে কোণে ছড়িয়ে পড়ছে। পাশে দাঁড়িয়ে সিমি মাঝে মাঝে শাহানাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে, কখনো লবণ, কখনো ধনেপাতার পুটলি। নুভা বলল, নুভা কোথায়? শাহানা হাড়িতে চোখ রাখতে রাখতে জিজ্ঞেস করলেন। সিমি হালকা হাসিতে গলায় মায়া মাখানো ভরে উত্তর দিল, কোথায় আর থাকবে, আপুদের সঙ্গে খেলছে। শাহানা নিঃশ্বাস ছেড়ে বললেন, থাক থাক, সব বাচ্চা বাচ্চা একসাথে হয়েছে, ছোটটার সাথে সাথে কেউই কিছুই বোঝে না বলে চুলোর পাশে রাখা নুডলসের হাঁড়ি থেকে নুডলস বাটিতে বাড়তে বাড়তে হালকা গলায় বলেন, খাওয়ার সময় হলেও এগুলোর খেয়াল থাকবে না, এটা দিয়ায় খেয়ে নিক আগে। একটু থেমে হঠাৎ কি যেন একটা মনে পড়লো তার, আর রেহানা কোথায়? সিমি একটু চুপ করে উত্তর দিল, আপা সকাল থেকে রুমে আছে, বের হয়নি। সে কি রে, কেন? শরীর টরীর খারাপ আছে নাকি? শাহানাকে উৎকণ্ঠা হতে দেখে সিমি হাসল। এত প্যারা নিও না তো আপা, এগুলো মনের অসুখ, নিজে থেকে ডেকে এনেছেন। রিনি মনে হয় তাই এ বিষয়ে কিছু একটা বলেছে, তাই মনটা খারাপ। শাহানা আবারও দীর্ঘশ্বাস ফেললেন, কণ্ঠে ক্লান্তি মেশানো বিরক্তি। এইগুলো এক একটা নিয়েও আর পারা যায় না সিমি, তুই দিয়ায় খাবারগুলো। সিমি নুডলসের গরম বাটি হাতে নিয়ে ধীরে ধীরে রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। চোখে পড়ল রিনি, সিমরান আর রিহান, তিনজনেই মেঝেতে বসে গোল করে ছোট্ট নুভাকে নিয়ে ব্যস্ত আছে। সে আরেকটু এগোতে বুঝতে পারলো ওরা শুধু একমাত্র নুভাকে নিয়ে ব্যস্ত নয়, মাঝখানে নুভা ছাড়াও অন্য এক কেন্দ্রবিন্দু রয়েছে। সিমি আরেক পা বাড়াতেই দেখতে পেল মাঝখানে রাখা ফোনের স্ক্রিনের দিকে ঝুঁকে তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। সিমির হঠাৎ মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন মৌনতা বিস্ময় নিয়ে বলেছিল, ছোট মা। নুভা হঠাৎ করে আইদু আইদু বলছিল, আইদুকে। আজ ঠিক তেমন করে নুভা মৃদু স্বরে একই শব্দ বলছে, আইদু আইদু। মাথার ভেতর যেন ঘণ্টা বেজে উঠল সিমির। তার সন্দেহ গাঢ় হলো। সে নিঃশব্দে পা টিপে সামনে এগিয়ে গিয়ে উকি দিল মোবাইল স্ক্রিনে। স্পষ্ট দেখা গেল স্ক্রিনের ওপার থেকে এক অচেনা পরিপাটি পোশাকে থাকা কোনো মহিলার ভিডিও কলে কথা বলছেন। মহিলার কণ্ঠ সদ্য থেমে গেছে, হয়তো কল শেষ হয়েছে। সবে একযোগে স্ক্রিনের ওপর থেকে চোখ সরিয়ে কল কেটে দিল। ঠিক তখনই সিমির উপস্থিতি টের পেয়ে সবাই চমকে ওঠে, পেছনে তাকালো। ভয়, গোপনে ধরা পড়ার আশঙ্কা আর বিব্রত বোধ মিলেমিশে যেন ওদের মুখ শুকিয়ে গেল। এমনভাবে তাকালো যেন ভূত দেখে ফেলেছে। রিনি সোজা গলায় বলে ফেলো, তুমি এখানে এলে? সিমি একটা কথা বলল না, চোখ স্থির রেখে ঠান্ডা গলায় প্রশ্ন করলো, কে সে? তিনজনের মুখ চাওয়াচাই করে যেন বোঝার চেষ্টা করছে কি বলবে এখন। সিমরান বিড়বিড় করে বলল, কে কে আবার? সিমির ঠোঁটে নীরব একটা হাসি খেলে গেল। কঠিন গলায় বলল, আমাকে শেখাতে আসিস না, ভাবিস না আমি এখনও তোদের মতোই কিশোর কিশোরী, ভুলে যাস না আমি তোদের এই সময়টা পেরিয়ে এসেছি। সিমিকে হঠাৎ এতটা গম্ভীর হয়ে যেতে দেখে সিমরান এগিয়ে এসে ধীরে জড়িয়ে ধরল। ছোট মা, তুমি অন্তত এমন গম্ভীর হয়ে যেও না, তোমাকে এত গম্ভীর একদম মানে না। তুমি না আমাদের ফ্রেন্ড, সবসময় হাসি খুশি। সিমি চোখ সরিয়ে রেখে নরম গলায় বলল, তাহলে বল এত আড়াল আবডাল কিসের? এদিকে রিহান চুপচাপ উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। সিমির কপাল কুঁচকে গেল। দরজা বন্ধ করলি কেন? রিহান চাপা স্বরে বলল, কেউ শুনে ফেলে বিপদ হবে তাই। সিমির চোখে একরাশ সন্দেহ ভেসে উঠল, এত গোপন কথা? এই তোরা কোথাও বিপথে পা বাড়াচ্ছিস না তো? সিমরান মুখ ফুলিয়ে বলল, ছোট মা, কামন, বিপথে গেলে তিনজন একসাথে যাব। সিমি ঠোঁট চেপে হাসল, এটাই তো ভয়, বলা যায় না তোদের কিছু, সবসময় তিনজনের দল পাকে নতুন নতুন কাণ্ড। রিনি এবার গম্ভীর স্বরে বলল, শোনো, যা বলছি কাউকে কিন্তু বলবা না, একদম কাউকে না। সিমি মাথা নেড়ে বলল, বল। রিনি ধীরে ধীরে বলল, আমাদের একটা ফুপু আছে,
সিমি বিস্মিত চোখে তাকালো। মানে মৌনতার ফুপুটার কথা বলছিস? রিহান গলা নামিয়ে বলে, হ্যাঁ উনি আমাদের একমাত্র ফুপু। সিমির মুখে আরও বিস্ময় ভেসে উঠল। কিন্তু ওনার সঙ্গে তো এই পরিবারের যোগাযোগ বন্ধ বহুদিন। আমার বিয়ের কয়েক মাস আগে থেকেই না? রিনি একটু কুণ্ঠিত স্বরে বলল। হ্যাঁ, দাদাজানের কথাতে তখনই সবার সঙ্গে ফুপুর যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা তিনজন ওনার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলি এখনও, ফোনে মাঝে মাঝে ভিডিও কলে। এই যা। সিমি কিছুক্ষণ চুপ করে থেকে শুধালো, আমি কখনো ওনাকে দেখেছি? সিমরান মাথা নাড়িয়ে বলল, না দেখনি। তোমার বিয়ের 2 মাস আগে থেকে সম্পর্কের অবনতি শুরু হয়, তখন থেকে ওনার সঙ্গে কারো দেখা হয়নি, বিশেষ করে তোমার, কারণ তখন তুমি ঘরের নতুন মানুষ। মূলত আপির বিষয়টা নিয়েই সব গোলমাল বাঁধে। সিমি এবার গলার ভার রেখে গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আইদুকে? প্রশ্নটা শুনতে তিনজনে খানিকটা হকচকিয়ে একে অপরের মুখের দিকে তাকালো। চুপচাপ মুহূর্ত পেরোতেই রিনি তুতলিয়ে বলল, ছোট মা, আইদু তো নোভার এমনি একটা ডাক, মানে শিশুসুলভ একটা বুলি। সিমির চোখ রয়ে গেল স্থির, কণ্ঠে একটু নরম ভাব নেই। সত্যি করে বল। কোনো উপায় না দেখে এবার রিহান একটু ভয়ে ভয়ে স্বীকার করলো, রায়েত ভাইয়া। কিন্তু ছোট মা, বিশ্বাস করো, ওনাকে আমরা কখনো ওইভাবে দেখিনি বা কখনো কথাও হয়নি। সিমি একটু কুঁচকে তাকালো। তবু তাহলে নুভা কেন ওরকম করে ডাকছে? সিমরান দ্রুত এগিয়ে এসে ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে কি হয়েছে জানো? ফুপুর মোবাইলে সেদিন একটু সমস্যা হচ্ছিল, নতুন সিম নিয়েছিলেন, নেটওয়ার্ক ঠিক ছিল না, তাই রায়েত ভাইয়ার ফোনে থেকে ফোন আমাদের কল করেছিলেন ফুপু, শুধু এইটুকু বলার জন্য যেন আমরা ওই নাম্বারটা সেভ করি নতুন করে। রিনি এবার কথাটা এগিয়ে নেয়, তো সেদিন নুভাও মোবাইলের সামনে বসেছিল। কলের সময় স্ক্রিনে হঠাৎ করে রায়েত ভাইয়ের মুখ দেখা যায়। ফুপুর এসব নিয়ে অত খেয়াল থাকে না, উনি ডাইরেক্ট স্ক্রিন উল্টো করে ধরেন। তখন রায়েত ভাই এসে স্ক্রিন ঠিক করে দেন। রিহান শটান হয়ে বলে, ঠিক ওই 2 সেকেন্ডের জন্য উনি স্ক্রিনে ছিলেন। তখন শেহাতাজ ফুপু ওনার নামটি বলেছিল, ব্যাস। নুভা তখনই পাগল হয়ে যায়, খালি বলে আইদু আইদু। ফুপু প্রথমে বুঝে উঠতে পারেনি, পরে আমাদের প্রশ্নবোধক চাহনি দেখে উনি তখন হেসে বলেছিলেন, ও তো তোমার রায়েত ভাইয়া। ওখান থেকে শুরু, তখনই ওনাকে আমরা প্রথম এবং শেষবারের মতো দেখেছিলাম। সিমরান শান্ত স্বরে যোগ করলো, তারপর থেকে নুভা শুধু রায়েত ভাইয়াকে না, ফুপুকেও আইদু বলে ডাকে। ওর ছোট্ট জগতে দুজন এক হয়ে গেছে, ভাষায় মিশে গেছে। আইদু। রিনি বলে ওঠে, বিশ্বাস করো, এর জন্যই নুভার আইদু ডাকটা আমরা লুকিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে ভাইয়া আমাদের সাথে কথাই বলেনি তেমন, শুধু স্ক্রিনের সামনে ফুপিকে মোবাইলটা ঠিক করে দেওয়াটার জন্য এসেছিল। তখন ভদ্রতার খাতিরে একটু হেসেছিল এইসা। তবে হ্যাঁ, আমরা আয়েত ভাইয়াকে দেখেছি, উনি কিন্তু ভীষণ মিশুক। ওনার সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু রায়েত ভাইয়ের সাথে নয়। সিমি এবার একটু নরম হলো, মুখে কঠিন রেখা থাকলেও চোখে যেন একটা গম্ভীর ছাপ। শব্দের ভেতরে হঠাৎ ঢুকে পড়া অতীত আর বর্তমানের মিলনের অনেক কিছু বলতে গিয়েও চুপ করে রইল সে। সিমি এবার এক মুহূর্ত চুপ থেকে নিচু গলা জিজ্ঞেস করলো, তো উনি কে? তোমাদের ফুপি। তোমাদের সাথে কথা বলেন ঠিক আছে, কিন্তু মৌনতার সাথে কেন বলেন না? এক মুহূর্তে যেন নীরবতা জমে ওঠে। নীরবতা ভেঙে সিমরান প্রত্যুত্তর করে, সবাই জেনে যাবে তাই? সিমি কপাল কুঁচকে তাকায়। মানে? রিনি এবার একটু কাছে এসে ফিসফিস করে বলে, দাদাজান স্পষ্টভাবে বলে দিয়েছেন পরিবারের কেউ যেন শেহাতাজ আপুর সাথে ফুপির সাথে যোগাযোগ না করে। তাই উনি লুকিয়ে আমাদের সাথে কথা বলেন। মৌনতা আপুর খবরও নেন, কিন্তু আপুর সাথে সরাসরি কথা বললে? সিমি প্রশ্ন করে, কথা বললে? রিনি একটুখানি থেমে গলা আরও সরু করে বলে, তখন আপুর আচরণ দেখে সবাই বুঝে ফেলবে ও খুব আবেগী, বুঝলে তো? তুমি তো সবই জানো। ও নরম স্বভাবের, তখন হয়তো ফুপুর সাথে কথাগুলো নিজের মধ্যে রাখতে পারবে না। সিমি ধীরে মাথা নাড়ে, আসলেই কথাগুলো সত্য। মৌনতা আর 5টা মেয়ের মতো না, ভীষণ নরম আবেগী মেয়ে। তখন হয়তো হিতে বিপরীত হতো, কিন্তু সিমির তবুও ওই পরিবারের ওপর রাগ হলো। কেন ওরা সব কিছু জেনে বুঝে একটা মেয়েকে নিয়ে খেলছে? আর ওই ছেলেটাও বা কেমন? এই সব কিছুর একটা ইতি টানতে হবে, হয় স্পার না হয় ওস্পার। মৌনতা, বলো। সিমি কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বাচ্চাগুলো শেহাতাজা আপার সাথে কথা বলে? মৌনতার মুখে কোনো পরিবর্তনের চাপ পড়লো না, একেবারে শান্তস্বরে উত্তর দিল, সিমি খানিক থমকে গেল। তার মানে মৌনতা জানে এসব? তার কণ্ঠে অবাক ভাব ফুটে উঠল, তুই জানিস তার মানে?
সিমির কৌতূহল আরও বেড়ে গেল। একটু বিরক্ত স্বরে প্রশ্ন করলো, জেনেও কেন ওই মহিলার সাথে তুই কথা বলিসনি? কোনো উত্তর না দিয়ে মৌনতা উঠে গিয়ে ব্যালকনির দিকে চলে গেল। সিমি ওর নীরবতা দেখে স্পষ্ট বুঝে গেল এই প্রশ্নের উত্তর মৌনতার ঠোঁট থেকে আসবে না। তবু থেমে থাকলো না সে। মৌনতার পিছু পিছু ব্যালকনির দিকে এগিয়ে গেল সেও। তুই কি তোর বরের নাম জানিস? মৌনতা থমকে দাঁড়ালো। প্রশ্নটা শুনে যেন কানেই বিশ্বাস হলো না। ছোটমা হঠাৎ এমন বিষয়ে, আর তাও বা এতদিন পরে এমন প্রশ্ন। সিমি দৃঢ় কণ্ঠে আবার বলল, বল, এটা কেমন কথা, বল না। মৌনতা নিজের ভিতরটা গুছিয়ে নিল। ঠোঁটে এক ফোঁটা তাচ্ছিলের হাসি খেলে গেল, যেন এক অদ্ভুত বিদ্রূপে ভরা হাসি। নিজের বিয়ের 3 বছর পার হয়ে গেছে, অথচ সে তার বরের নাম জানে না। পৃথিবীতে এমন ঘটনা হয়তো খুবই বিরল, হাতে গোনা কয়েকটা হয়, আর তার মধ্যে একটি কাহিনী তার নিজের সাথেই। সিমি আবার প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকাতেই মৌনতা ধীরে ধীরে মাথা নাড়ল, শান্ত কণ্ঠে বলল, না। সিমি ব্যালকনির রশি থেকে শুকনো কাপড়গুলো নামাতে নামাতে হঠাৎ বলল, রায়েত ফাইজান। মৌনতা যেন বজ্রাহত হলো। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। কি? সিমি এবার কাছে এসে দৃঢ়ভাবে বলল, নাম্বার নিয়েছি, যদিও ওনার সাথে তাদের সরাসরি কথা হয়নি, তবু শেহাতাজ আপার সঙ্গে নাকি এই নাম্বারই কথা হয়েছে। আপাই জানিয়েছে এটা ওনার ছেলের নাম্বার। মৌনতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। স্মৃতির ফাঁক থেকে হঠাৎ ভেসে উঠল সেই অতীতকালের কথা। তাহলে এই ছেলে তো এদের সাথে কথা বলেনি, শেহাতাজ ফুপি কথা বলেছিল, আর সেই কারণেই কল হিস্ট্রিতে কয়েক সেকেন্ডের রেকর্ড ছাড়া কিছু ছিল না। সবই শেহাতাজ ফুপির সাথে কথোপকথন। মৌনতার মনে অদ্ভুত এক ধাক্কা লাগলো। সে এতদিন ধরে ভেবেছে ওরাই যেন সেই ছেলের সাথে কথা বলেছে, অথচ আসলেই সবই ভুল ধারণা। যাই হোক, এটা নিয়ে আর মাথা ঘামানোর বিষয় না। মৌনতা, নাম্বার নিয়ে নিজে জিজ্ঞেস কর, সব খোলাসা কর। দরকার নেই আমি কেন গায়ে পড়ব, এটা তো নিজের জীবনের ব্যাপার। সবাই তোকে নিয়ে কথা বলবে, আর ওই ছেলে দিব্যি ওখানে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। সব জিজ্ঞেস কর, একদম ছাড় দিবি না। আমি আসছি। না, আমি করব না। সিমি একসিলতে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে অভিমান করছিস তুই? মৌনতা মনে মনে হঠাৎ কাঁপন ধরল। আসলে তো কার সাথে অভিমান করেছে সে? বর নামক সে অচেনা মানুষটার সাথে, নাকি নিজের সাথেই? মৌনতা তাচ্ছিলের এক ম্লান হাসি দিয়ে সিমির কোনো উত্তর না দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। সিমি তার চলে যাওয়ার পানে তাকিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। মৌনতাকে এভাবে হারিয়ে যেতে দেয়া যাবে না, আর সেই ছেলেকে নিয়েও তার সব কিছু খোলাসা করতে হবে। আদৌ সে এ দেশের বিয়ের কালচারের নিয়ম জানে তো? সিমি তো এভাবে মৌনতার জীবন নিয়ে ওই ছেলেকে সিনেমিনি খেলতে দিতে পারে না। মৌনতার ভবিষ্যৎ নিয়েও তো একটা ব্যাপার স্যাপার আছে। সিমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রইল। সেখানে স্পষ্টভাবে লেখা, রায়েত। সিমরানদের কাছ থেকে নাম্বারটা নিয়ে সে এখন দৃঢ় প্রতিজ্ঞ, আজ কথা না বলে ছাড়বে না। এক মুহূর্তে ইতস্তত করে কল দিল, কেউ ধরল না। সে আবার কল দিল, তারপর আবার না ধরেই যাবে কই। নিজের ভেতরে গজরায় সিমি। বিরক্ত না বানালেও তার নাম সিমি নয়। মনে হচ্ছে ছেলেটা হয়তো ফোনটা দেখেও ধরছে না, কিন্তু সিমি থামার পাত্র নয়। একের পর এক কল দিতে থাকলো। প্রতিটি রিংটন যেন তার জেদকে আরও উস্কে দিচ্ছিল। কম করে হলো টানা কয়েকবার কল করার পর অবশেষে সে মোবাইলটা নামিয়ে রাখলো। তাও কাজ আসছে বলেই না হয় সারাদিন সে কল দেওয়ার উপরেই থাকতো। রাতের সব কাজ সেরে সিমি রুমে ঢুকতেই চোখে পড়ল সাদি খাটের ওপরে আধশোয়া হয়ে ল্যাপটপে ডুবে আছে। পাশে নুভা গুটিসুটি মেরে গভীর ঘুমে। সাদির পাশেই পড়ে আছে সিমির মোবাইল। এক মুহূর্ত দেরি না করে সিমি দ্রুত এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিল। সাদি আর চোখে সেটা খেয়াল করলো, কিছু বলল না। বিয়ের 3 বছর পার হয়েছে, কিন্তু সাদির কাছে সিমি এখন এক অজানা সমীকরণ। এক মুহূর্তেই রেগে গিয়ে ফুঁসে উঠবে, আবার পরের মুহূর্তেই খিলখিল করে হেসে উঠবে। তাই সাদির নীরবতায় এখন শ্রেয় মনে হলো। সিমি মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। রাতের নীরবতা যেন হঠাৎ করেই তার ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সে আপন মনেই বিড়বিড় করলো, নিজের জন্য কিছু না করলেও এখন কিনা জামাইয়ের সামনে অন্যের জামাইকে রাত বিরাতে কল দিচ্ছি, একই কাণ্ড। সিমি নিজেকে সংযত করার চেষ্টা করে, দ্বিধা কাটিয়ে কল লাগালো। 2বার রিং হওয়ার পর আশ্চর্যজনকভাবে ওপাশ থেকে কল রিসিভ হলো। একটা গম্ভীর চঞ্চল কণ্ঠ ভেসে এলো, হু আর ইউ? সিমি ঠোঁট কামড়ে সমস্বরে প্রত্যুত্তর করলো,
হু আর ইউ মাই ফুট, এক্সকিউজ মি। ওপাশের কণ্ঠ শুনে সিমির চোখ কপালে ওঠার জোগাড়, হালার পুত, দাঁতে দাঁত বিড়বিড় করলো সে। সিমির গালির প্রেক্ষিতে ওই পাশ থেকে একটা বিরক্তি ভরা রিপিট গালি ভেসে এলো, ননসেন্স। সিমি এবার হেসে ওঠার মতো অবাক হলো। আহারে, এতদিন সে ভেবেছে ইংরেজি আর কোনোদিন লাগবেই না, পড়ালেখা নিয়ে কতবারই না বলে এসেছে এসব ইংরেজি টিংরেজি পড়ে কী হবে, কিন্তু আজ বুঝলো এইটুকু পড়ালেখার জোরেই অন্তত গালিটা ধরতে পেরেছে, না হলে তো কেউ গালি দিতলেও সে ভেবে নিত ইংরেজিতে বলছে, মানে ভালোই বলছে, প্রশংসা করেছে ভেবে সিমি খুশি হয়ে যেত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, সে ইংরেজি বুঝে, তাই ওপার থেকে ইংরেজিতে গালি শুনে বুকের ভেতর আগুন জ্বলে উঠল তার। তবু সে মনে মনে নিজেকে সামলালো। সে এখানে গালাগালি করে পিএইচডি করার জন্য কল দেয়নি, সে তার কাজের জন্য কল দিছে, তাই এখন গালির জবাবে গালি দেওয়াটা মোটে উচিত হবে না। কিন্তু কে বোঝাবে এই সিমিকে? রাদের শেষ কথাটার রেশ তার মনে রয়ে গেল। সে বেশ রাগী স্বরে প্রত্যুত্তর করল, ইউ ননসেন্স, ইউর 14 গোষ্ঠী ননসেন্স। কথাটা বলতে সে নিজের জিভে কামড় দেয়। এক্সাইটমেন্টে এটা কি বলে ফেলেছে সে। ছেলেটা 14 গোষ্ঠী মানে তো সেখানে সিমি নিজেও পড়ে, কিন্তু সে তো ননসেন্স নয়। হ্যাঁ, তার জায়গায় মেজো আপা হলে সে একটা দিব্যি খুশি মনে মেনে নিত, কিন্তু এখন সে নিজের ক্ষেত্রে এটা কিছুতেই মেনে নিবে না। তারপর নিজের ভুল শুধরে আবার বলে উঠল, নোপ, 14 গোষ্ঠী নয়, অনলি ইউ ননসেন্স, এক্সকিউজ মি ম্যাডাম, ম্যানারলেস। ওপাশ থেকে কথাটা আসতেই সিমির বলতে ইচ্ছে করলো, কিসের ম্যাডাম ফ্যাডাম, চাচি শাশুড়ি হই, কিন্তু সে এটা আর বলল না। এখন নিজের পরিচয়ে ঢাকঢোল পিটিয়ে বলে দিলে পরবর্তীতে তার নিজেরই বিপদ। তাই এবার সে নিজেকে সামলালো না। এসব কিছু আর ইংরেজি গালাগালির ফাঁদে পা আর নয়, আসল কথার পয়েন্টে যাওয়া যাক। তুমি জানো দেশে তোমার একটা বউ আছে? ওপাশ থেকে 1 সেকেন্ড চুপ, তারপর তীক্ষ্ণ স্বর, আপনি কে? আমার পরিচয় না জানলেও চলবে। আমি যেটা বলেছি সেটা শুনে দিব্যি তো হাওয়া লাগিয়ে ঘুরছেন, বেশ মজা লাগছে তাই না? মেন্টাল। শব্দটা যেন আগুন ছুরি হয়ে কানে বিঁধল মৌনতার। আপনি কিন্তু বাক্যটা শেষ হওয়ার আগেই পেছন থেকে হঠাৎ কেউ মোবাইলটা টেনে নিল। সিমি মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, তার বুক ধরফর করছে। এবার তো কাজ ফেসে গেল, কে এটা? সিমি ঘুরে দাঁড়াতেই সাদিকে গম্ভীর চোখে তাকিয়ে থাকতে দেখল। তবু হাফ ছেড়ে বাঁচল। সে এক মুহূর্তের জন্য ভেবেছিল মৌনতা বুঝছি, কিন্তু এও নয়। সাদি বেশ গম্ভীর চোখে সিমির দিকে তাকিয়ে রইল। আশ্চর্যজনকভাবে সাদিকে খুব কমই এভাবে গম্ভীর দেখা যায়, আর যখন সে হয় তখন নিশ্চিতভাবে বোঝা যায় কিছু একটা সিরিয়াস ঘটেছে। সিমির ভেতর হালকা কাঁপুনি লাগলো। সে মনে মনে আওড়ায়, উফ না সিমি, এখন মাথা খাটাতে হবে, নিজের বুদ্ধি বের করতে হবে, সাদিকে কোনো মতে ম্যানেজ দিতে হবে। ভাবনার ভেতরে সাদির গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কি করছো? সিমি দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক সুরে জবাব দিল, কি করছি মানে? তুমি কি আমাকে সন্দেহ করছো? সাদির ঠান্ডা স্বর কণ্ঠে শুধায়, কথা করি না সিমি। সিমি একটু বিরক্তির ভান করলো, উফ, কথা কই ঘোরালাম। সাদি বের স্পষ্ট স্বরে বলল, তোমাকে সিম্পল একটা প্রশ্ন করেছি, এত রেগে যাচ্ছ কেন? সাদির ইহেন কথাতেই সিমির টনক নড়ল। আসলেই তো, এখন যদি রেগে যায় তাহলে সিমি নিজেই ধরা পড়ে যাবে না। এখন মাথা ঠান্ডা করে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। গালাগালি কাকে করছো তুমি? সাদির প্রশ্নে সিমি হঠাৎ নিজের জিভে কামড় বসায়। ইয়েস, অতিরিক্ত উত্তেজনায় কণ্ঠের স্বর উঁচু করে ফেলেছে। মাথার ভেতর যেন টঙ্কার বাজলো। উফ, এখন কিভাবে ম্যানেজ দেওয়া যায়? তার এই অতি প্রিয় গালাগালির অভ্যাস তো জামাইমশাইয়ের কাছে ধরা পড়েনি কখনো। হায় আল্লাহ, বিয়ের 2.5 বছরের মাথায় অতি উত্তম স্বভাব, গালাগালির এই মুখোশটাও কিনা খুলে গেল। সাদি চোখ গরম করে তাকিয়ে আছে, স্পষ্টই উত্তর চাইছে, কিন্তু কি বলবে সিমি? বাড়ির পুরাতন জামাইকে বলবে নাকি নতুন জামাইকে? আর যাই হোক, সেই অচেনা জামাইকে ধরে সিমি গাল দিচ্ছে। এ কথা সাদিকে কিভাবে বলবে সে? কোন মুখে বলবে? নিজের কপালে হালকা চাপড় মেরে মনে মনে বিড়বিড় করে ওঠে, উফ সিমি, তুই এত বলদ কেন রে? একদিকে ভালো কাজ করতে গিয়ে 5 দিকে গোলমাল পাকায় ফেলিস। কথা বলছো না কেন? সাদির প্রশ্নে সিমি চোখ ঘুরিয়ে তাকালো। তোমাকে এমন গম্ভীর মানায় না তো, তুমি হাসো। কিন্তু সাদি বা সরাসরি গম্ভীর স্বরে বলল, কেন করলে এমনটা? সাদির কণ্ঠের ভঙ্গিতেই সিমি বুঝে গেল সে সব কিছুই শুনে ফেলেছে, আর কিছু লুকে লাভ নেই। তাই সে পাল্টা প্রত্যুত্তর করল, আমি মৌনতার খারাপ দেখতে পারছি না।
সাদির মুখ আরও গম্ভীর হয়ে উঠল, কিন্তু এটা করলে আরও খারাপ হবে। যে ছেলে এতদিন খোঁজ নেয়নি সে আর আমাদের মৌনতাকে কতটা ভালো রাখবে বলো? সিমি দৃঢ় কণ্ঠে বলল, হতে পারে কোনো ভুল বোঝাবুঝি। এর মাঝে মৌনতার দোষটা কোথায়? সাদি ধীর গলায় বলল, ওর দোষ নেই, কিন্তু আমাদের দোষের ভাগিদার সে হয়ে গেছে। ওর উচিত নিজের মতো করে ঢাকায় চলে যাওয়া। এবারের সিদ্ধান্তটা সঠিক। তুমি, আমি সবাই চাই মেয়েটার নতুন করে সুন্দরভাবে উপভোগ করুক জীবনটা। করতে দাও প্লিজ। দেখতে দেখতে মৌনতার ঢাকায় যাওয়ার দিন এসে গেল। সব কিছু সে গুছিয়ে প্যাক করে তৈরি হয়ে নিল। রাওশানারা আর নিশি গাড়িতে বসে অপেক্ষা করছে। একে একে মৌনতা সবাইকে বিদায় জানিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই শাহানা বেগম হঠাৎই বাধা দিলেন। মৌনতা থেমে অবাক চোখে তাকায়। শাহানা বেগম তার হাত শক্ত করে ধরে রেখেছেন। মৌনতার বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। মা সবসময় বলে এসেছেন, কেউ রওনা হলে তাকে পেছনে টেনে বাধা দেওয়া ঠিক নয়। আজ যে সেই মা নিজেই নিয়ম ভেঙে দাঁড়ালেন তার সামনে। নিজের ভাবনায় মৌনতার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। কবে থেকে সে এসব কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করেছে? সে তো এসব মানে না, কিন্তু আজ ব্যাপারটা নিজের ভবিষ্যৎ নিয়ে। তাই হয়তো সব কিছুই সে পজিটিভলি চায়, আর কোনো বাধা চায় না। তবু সে বুঝতে পারে মা ইচ্ছে করে এমন করছে না। হয়তো হিতাহিত জ্ঞান হারিয়ে মায়েরই অজান্তে হাতটা থেমে গেছে তার হাতের ওপর। হাজার হোক মায়ের মন, মেয়েকে এত দূরে পাঠানোর সময় সেই মনকে আর সহজে সায় দেয়? মৌনতা হেসে মায়ের হাত আলতো করে ছাড়িয়ে নিতেই শাহানা বেগম হঠাৎ বললেন, তোর বাবা আছে ছাদে। মৌনতা থমকে গেল। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। বাবা আজ ঘরে? বাবা তো কোনোদিন এই সময় ঘরে থাকে না, এমনকি অসুস্থ হলেও না। এটা সপ্তাহান্তের একটা মনে হলো মৌনতার কাছে। অবিশ্বাসে জড়িয়ে থাকা স্বর জিজ্ঞেস করলো সে, বাবা আজ ঘরে কিভাবে? শাহানা বেগম মুচকি হেসে হ্যাঁ সম্বোধনে মাথা নাড়লেন। নিবিড় শেখ সবসময় অনুভূতি লুকিয়ে রাখা মানুষ, কিন্তু আজ মেয়ে চলে যাবে বলে অফিসের ব্যস্ততা ফেলে তিনি ঘরে রয়ে গেছেন। এমনকি সেই অনুভূতির কারণটাও স্ত্রীকে গোপন রাখতে চেয়েছিলেন। বলেছিলেন মিটিং সব কাকতালীয়ভাবে ক্যান্সেল হয়ে গেছে, তাই আজ অফিসে যাচ্ছি না। কিন্তু শাহানা বেগম বহু বছরের সংসারের স্বামীকে ভালোভাবেই চেনেন। মিটিং ক্যান্সেল হলেও নিবিড় শেখ বাড়িতে বসে থাকার মানুষ নয়। তবুও তিনি স্বামীর ভেতরের এই নরম অনুভূতিটা বুঝিয়ে মুখে কিছু বলেননি। শাহানা বেগম মৌনতাকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকে ইশারা করলো, যা গিয়ে দেখা করে আয়। মৌনতা বাবার রুমের দিকে এগিয়ে গেল। রুমে বাবাকে পাওয়া গেল না। মৌনতা ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। সেখানে নিবিড় শেখ দাঁড়িয়ে আছেন। কেমন এক অদ্ভুত স্থিরতায় তিনি বাড়ির গেটের দিকে তাকিয়ে আছেন, যে গেট দিয়েই অল্প কিছুক্ষণের মধ্যে তার মেয়ে বিদায় নেবে। তার চোখের ভেতরে যেন অব্যক্ত এক স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু মুখের অভিব্যক্তি শক্ত করে রেখেছেন। মৌনতা কুণ্ঠিত কণ্ঠে ডাক দিল, বাবা। নিবিড় শেখ ধীরে ধীরে ফিরে তাকালেন। মেয়ের চোখে হালকা কাঁপুনি, অচেনা এক দৃঢ়তা মিশে আছে। এতদিন যে মেয়েটা সবার হাতের পুতুল হয়েছিল, আজ যে সেই মেয়ে নিজের জগৎ গুছিয়ে স্বাধীনভাবে পা বাড়াতে যাচ্ছে। তিনি গলা সোজা করে বললেন, কাগজপত্র সব ঠিকঠাক নিয়েছো তো? মৌনতা মাথা ঝাঁকে উত্তর দিল, হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যাও, সময় হয়ে এসেছে। বলেই তিনি চোখ ফিরিয়ে নিলেন। যেন মেয়ের চোখে চোখ পড়লেই ভেতরের অনুভূতিগুলো ধরা পড়ে যাবে। গেটের দিকে তাকে তিনি নিজের বুকের ভেতরের ঝড়কে আটকে রাখার ব্যর্থ প্রয়াস চালালেন। মৌনতার খুব ইচ্ছে করলো একটু কাছে গিয়ে বাবার হাত ধরে কিছু একটা বলতে, হয়তো ধন্যবাদ, হয়তো কৃতজ্ঞতার কিছু কথা, কিন্তু গলা ভারী হয়ে এলো। শব্দ গুছিয়ে মুখে আনতে পারল না। ঠোঁটের কাছে এসে গোছানো শব্দগুলো হারিয়ে গেল। সে শুধু নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল। চোখের কোণে হালকা জল টলমল করতে লাগলো। তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতেই মৌনতার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। 18 বছরের জীবনে কখনো একা এভাবে বাইরে বের হয়নি সে। মূলত তাকে হতে দেয়া হয়নি, অথচ আজ এই মুহূর্তে সে এত দূরে চলে যাচ্ছে। অপরিচিত আঙিনা, পরিচিত মুখগুলোকে পেছনে ফেলে, তাও কোনো নিশ্চিত নিয়মের ছায়া নয়। যেন জীবনের বাধা ধরার সীমারেখা ভেঙে অজানা পথে পা বাড়াচ্ছে। অস্থিরতা ভর করলো তার মনে। চোখের সামনে অচেনা এক ভবিষ্যৎ ভেসে উঠল। মনের ভারটা সবার কাছ থেকে দূরে যাওয়ার জন্য হলেও বাবার কথা মনে হতেই বুকটা মোচড় দিয়ে উঠল। বাবা নামক মানুষটাকে শেষবার দেখেছিল সেদিন লাইব্রেরিতে। তারপর আর মুখোমুখি হওয়া হয়নি। আজ হয়েছে ঠিকই, কিন্তু সেদিনের মতো আজও বাবার মুখ থেকে বাড়তি দুটো শব্দ ঝরে পড়েনি।
তবু সেই নীরবতা যেন গভীর কিছু বলে গেল। গাড়ি ছেড়ে দিল স্টেশনের উদ্দেশ্যে। গাড়ির চাকা ঘোরা শুরু করতেই বাড়িটা ধীরে ধীরে ছোট হতে লাগলো। মৌনতা জানালা দিয়ে একবার পিছু তাকালো। রোদের আলোয় উঠোনের ধুলো মাখা ছায়া, কপাটহীন পুরনো দোতলার জানালা, সব কিছু কেমন নিস্তব্ধ মনে হচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে, হাত নেড়ে বিদায় জানাচ্ছে, কিন্তু হঠাৎ করে চোখ থেমে গেল দোতলার বাবার ঘরের ব্যালকনিতে। নিবিড় চৌধুরী দাঁড়িয়ে আছেন একদম স্থির হয়ে। চোখের দৃষ্টিতে কেমন যেন এক নিঃশব্দ হাহাকার, এমন অসহায়, এমন গম্ভীর এক দৃষ্টি মৌনতা জীবনে খুব কম দেখেছে। বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ। তাৎক্ষণিক তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটার আন্দাজ জানান দিতেই মৌনতার বুকটা কেঁপে উঠল। তাহলে বাবা আজ অফিসে যায়নি কেবল তার জন্যে, অথচ সেই অনুভূতিটাও কত নিপুণভাবে আড়াল করে রেখেছেন তিনি। গলায় যেন কাটা বেঁধে গেল মৌনতার। গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে বহুদূর এগিয়ে গেল। মৌনতা দ্বিতীয়বার তাকাতেই চাইলে, কিন্তু তখন বাবার অবয়বটা ইতিমধ্যেই ক্ষুদ্র হয়ে মিলিয়ে যাচ্ছে, রোদের কুয়াশার মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে চোখের জল ভেজা দৃষ্টিতে। তার চোখ ঝাপসা হলো শ্রুতে। আজ থেকে শুরু হচ্ছে মৌনতার নতুন এক যাত্রা। হয়তো খুব বড় কিছু করতে পারবে না, কিন্তু মনে এক বিশ্বাস জন্মাচ্ছে এই জীবনটাকে সে সুন্দর করবেই। আসসালামু আলাইকুম। এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানান। প্রতিদিন এই গল্পটা অনেক বড় করে আসবে। এই গল্পটা অনেক ভালো, আপনারা প্লিজ ধৈর্য হারা হবেন না। নতুন গল্প হিসেবে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।